একদম ওঠার চেষ্টা করবে না বলে দিলাম। ঘড়িতে মাত্র সকাল 7টা বাজে। আমার ঘুম এখনো শেষ হয়নি, আর আমার ঘুম শেষ না হওয়া পর্যন্ত তুমি এই বিছানা ছেড়ে এক পাও নড়তে পারবে না। রোদ, পাগলামি ছাড়ো। আমাকে 8টার মধ্যে হসপিটালে পৌঁছাতে হবে। আজ ডিরেক্টর স্যারের সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আমাকে ছাড়ো বলছি। তোমার ওই হাসপাতাল আমি একদিন বোম মেরে উড়িয়ে দেব। সারাদিন শুধু ডিউটি আর ডিউটি। আমি কি তোমার পেশেন্ট যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোমার কাছে আসতে হবে? তুমি পেশেন্ট নও, তুমি একটা আস্ত বাচ্চা ছেলে। এই হাত সরাও আমার কোমর থেকে। আমার সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে রোদ। বাচ্চা? আমি বাচ্চা? দেখাচ্ছি আমি কত বড় বাচ্চা। রোদ এক ছটকায় মেঘলাকে নিচের দিকে টেনে নেয়। মেঘলার ছিপছিপে শরীরটা রোদের চওড়া বুকের ওপর আছড়ে পড়ে। মেঘলা কিছু বলার আগেই রোদ নিচের 2 হাত দিয়ে মেঘলার মুখটা শক্ত করে চেপে ধরে এবং তার গোলাপি ঠোঁটের উপর নিজের উষ্ণ ঠোঁটছোড়া গভীরভাবে ডুবিয়ে দেয়। মেঘলার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে যায়। সে রোদের বুক থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু রোদের শক্তির কাছে সে হার মানতে বাধ্য হয়। রোদের চুম্বনে কোনো কোমলতা নেই, আছে এক বন্য অধিকার বোধ। সে মেঘলার নরম ঠোঁট দুটো নিচের দাঁত দিয়ে হালকা কামড়ে ধরে। মেঘলার মুখ থেকে একটা অস্ফুট গোঙানির শব্দ বেরিয়ে আসে। মেঘলার 2 হাত রোদের পিঠের ওপর গিয়ে স্থির হয়। বেশ কিছুক্ষণ পর রোদ যখন মেঘলার ঠোঁট মুক্ত করে, মেঘলার ফর্সা গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠেছে। সে জোরে জোরে হাঁপাচ্ছে। অসভ্য ছেলে একটা, সকাল সকাল শুরু করে দিয়েছো। কেউ যদি দেখে ফেলে? নিজের বেডরুমে নিজের বউকে আদর করছি, এখানে কে দেখবে? আর দেখলে দেখুক। তুমি তো আমাকে বাচ্চা বলছো, তাহলে এই বাচ্চার আদর কেমন লাগলো ডক্টর মেঘলা? তোমার সাথে কথায় পারা যাবে না। আমাকে এখন রেডি হতে হবে। তুমি ঘুমো, তোমার ভার্সিটির ক্লাস তো 11টায়। মেঘলা দ্রুত বিছানা থেকে নেমে বাথরুমের দিকে চলে যায়। রোদ বিছানায় শুয়ে থেকে মেঘলার যাওয়ার পথের দিকে তাকিয়ে মুচকি হাসে। শহরের স্বনামধন্য সিনিয়র সার্জন ডক্টর মেঘলা, যার সামনে হাসপাতালের সবাই ভয়ে তথস্থ থাকে, সেই গম্ভীর নারীটি শুধু রোদের কাছে এসে কেমন যেন দুর্বল হয়ে পড়ে। রোদ বয়সে মেঘলার চেয়ে 4 বছরের ছোট হলেও ভালোবাসায় সে এক বিন্দুও ছাড় দিতে রাজি নয়। বেশ কিছুক্ষণ পর মেঘলা একটা নেভি ব্লু রঙের শাড়ি পরে রেডি হয়ে নিচে ডাইনিং প্লেসে আসে। রহমান সাহেব খবরের কাগজ পড়ছেন আর মিসেস হালিমা টেবিলে নাস্তা সাজাচ্ছেন। বৌমা, আজ এত তাড়াহুড়ো কিসের? রোদ কোথায়? ও কি এখনো ঘুমোচ্ছে? ছেলেটা রাতে দেরি করে ঘুমায় আর সকালে উঠতে পারে না। মা, আজ হসপিটালে আমার একটা জরুরি মিটিং আছে ডিরেক্টর স্যারের সাথে। রোদ ঘুমাচ্ছে, ওর ক্লাস তো 11টায়। ওকে আমি ডাকিনি। ঠিকই করেছো মা, তুমি বরং খেয়ে নাও। রোদ উঠলে আমিনা ওকে খাবার দিয়ে দেবে। ও তো একটা গাধা। তোমার মতো এত বড় একজন ডাক্তারের মর্ম ও এখনো বুঝতেই পারলো না। বাবা, তুমি রোদকে খামোকা বকছো। ও তো এখনো ভার্সিটিতে পড়ে। ওর কি মেঘলার মতো এত দায়িত্ববোধ আছে নাকি? ভাইয়া কিন্তু ঠিকই বলেছে। তবে মেঘলা, তুমি কিন্তু রোদকে একটু বেশিই প্রশ্রয় দাও। ও কিন্তু তোমার ঘাড়ে চেপে বসেছে। তানভীর আর নিপা হাসতে হাসতে ডাইনিং টেবিলে এসে বসে। মেঘলা হালকা হেসে নিজের চেয়ারে বসে। এমন সময় সিঁড়ি দিয়ে নামতে নামতে রোদ কথা বলে ওঠে। তার পরনে একটা সাদা টি শার্ট আর ট্রাউজার, চুলগুলো এলোমেলো। ভাবি, তুমি কিন্তু আমার নামে আমার বউয়ের কান ভাঙানোর চেষ্টা করবে না। আমি ঘাড়ে চেপে বসিনি, আমি আমার বউকে ভালোবাসায় ভরিয়ে রাখি, তাই না মেঘলা? তুমি চুপ করে বসবে রোদ? বড়দের সামনে এসব কি কথা? আমেনা খালা, ওকে খাবার দাও। আমি উঠছি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই, তুমি তো কিছুই খেলে না, একটা পরোটাও তো শেষ করনি। আমি খাইয়ে দিচ্ছি, হা করো। রোদ একটা পরোটা ছিঁড়ে গরুর মাংসে মাখিয়ে মেঘলার মুখের সামনে ধরে। মেঘলা চরম অস্বস্তিতে পড়ে যায়। রহমান সাহেব আর মিসেস হালিমা মুখ টিপে হাসছেন। মেঘলা রোদের হাত থেকে খাবারটা নিয়ে দ্রুত খেয়ে নেয়। হয়েছে, এবার আমি যাই। রতনকে বলো গাড়িটা বের করতে। আচ্ছা যাও, কিন্তু দুপুরে আমাকে একবার কল করবে। আর ওই হাসপাতালের বেটা ছেলে ডাক্তারগুলোর সাথে বেশি কথা বলবে না, বলে দিলাম। মেঘলা আর কথা না বাড়িয়ে দ্রুত বাইরে চলে যায়। রতন গাড়ি নিয়ে প্রস্তুত ছিল। মেঘলা গাড়িতে উঠতেই রতন হাসপাতালের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দেয়। হাসপাতালে পৌঁছতেই ডক্টর সুমাইয়া মেঘলার দিকে এগিয়ে আসে। কিরে মেঘলা, আজ তোকে খুব সুন্দর লাগছে। তোর পিচ্চি বর কেমন আছে?
সকালে আসার সময় নিশ্চয়ই অনেক নাটক করেছি। সুমাইয়া, তুই শুরু করিস না তো। এমনিতেই মিটিং এর টেনশনে আছি। জামান স্যার কি এসে গেছেন? হ্যাঁ, স্যার তোর জন্যই অপেক্ষা করছেন, চল। মেঘলার সুমাইয়া ডিরেক্টর ডক্টর জামানের রুমে প্রবেশ করে। সেখানে আগে থেকেই বসেছিল ডক্টর আরমান। ডক্টর আরমান এই হাসপাতালের একজন সিনিয়র সার্জন, যে দীর্ঘদিন ধরে মেঘলাকে পছন্দ করে। যদিও মেঘলা রোদকে বিয়ের পর সে কিছুটা দূরত্ব বজায় রাখে, কিন্তু সুযোগ পেলেই মেঘলার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। গুড মর্নিং ডক্টর মেঘলা, আপনাকে আজ সত্যি অসাধারণ লাগছে। আপনার ওই অল্প বয়সী স্বামী আপনার এই সৌন্দর্যের কদর করতে পারে তো? গুড মর্নিং ডক্টর আরমান। আমরা এখানে হসপিটালের জরুরি মিটিং নিয়ে আলোচনা করতে এসেছি, আমার ব্যক্তিগত জীবন নিয়ে নয়। আপনার মন্তব্যটা নিজের কাছে রাখুন। মেঘলা ঠিক বলেছে আরমান, আমাদের ফোকাস এখন নতুন কার্ডিয়াক উইংয়ের দিকে। মেঘলা, তুমি কি পুরো রিপোর্টটা তৈরি করেছো? জি স্যার, এই ফাইলের সব ডিটেলস আছে। আমাদের আরো কিছু জুনিয়র ডক্টর লাগবে নতুন উইং সামলানোর জন্য। ডক্টর ফারিয়া খুব ভালো কাজ করছে, ওকে আমরা লিড পজিশনে রাখতে পারি। মিটিং শেষ হতে প্রায় 2 ঘন্টা লেগে যায়। মেঘলা নিজের কেবিনে ফিরে আসতেই নার্স রিনা একটা ফাইল নিয়ে আসে। ম্যাম, 3 নম্বর কেবিনের পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না, ব্লাড প্রেশার ড্রপ করছে। আমি এখনই আসছি রিনা, ইঞ্জেকশনটা রেডি রাখো। মেঘলা দ্রুত পেশেন্ট দেখতে চলে যায়। সারাদিন কাজের প্রচন্ড চাপে তার আর রোদের কথা মনে থাকে না। অন্যদিকে রোদ ভার্সিটিতে নিজের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। ক্যান্টিনে আবির, নুসরাত আর রোদ বসে আছে। রোদ, আজ বিকেলে কি একটু কফি শপে যাবে আমার সাথে? আগামীকালের অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু আলোচনা করতাম। আমার সময় নেই নুসরাত, আমাকে ক্লাস শেষ করে সোজা বাসায় ফিরতে হবে। মেঘলা আজ তাড়াতাড়ি ফিরবে বলেছে। দোস্ত, তুই তো পুরো বউ পাগলা হয়ে গেছিস। তোর মেঘলা তো একটা সিনিয়র ডাক্তার, ওর তো তোর মতো এত সময় নেই রে। তুই খামোখা সারাদিন ওর পেছনে ঘুরে নিজের ভার্সিটি লাইফটা নষ্ট করছিস। তুই বুঝবি না আবির, মেঘলা গম্ভীর হতে পারে কিন্তু ওর মনটা অনেক নরম, আর আমি ওকে আমার মতো করেই ভালোবাসবো। ও আমাকে ছাড়া কিছু ভাবতে পারবে না। ঠিক এমন সময় সেখানে উপস্থিত হয় সিফাত। সিফাত ভার্সিটির সিনিয়র এবং বেশ বকাটে স্বভাবের। রোদের সাথে তার আগে থেকেই একটা ঝামেলা চলে আসছে। কিরে রোদ, তোর ওই বুড়ি ডাক্তার বউ কেমন আছে? শুনলাম সে নাকি হাসপাতালে অন্য ডাক্তারদের সাথে খুব লাইন মারে, আর তুই এখানে বসে বসে ওর স্বপ্ন দেখছিস। সিফাত, মুখ সামলে কথা বলবি। আমার বউয়ের নামে একটা বাজে কথা বললে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ওরে বাবা, পিচ্চি ছেলের কত রাগ! আমি তো সত্যি কথাই বললাম। তোর মতো একটা বাচ্চাকে কে পছন্দ করবে বলো? তোর বউ তো নিশ্চয়ই বিছানায় কোনো সুখ পায় না তোর কাছ থেকে। সিফাতের কথা শেষ হওয়ার আগেই রোদ চেয়ার থেকে লাফিয়ে উঠে সিফাতের কলার চেপে ধরে। তার চোখে আগুন জ্বলছে। সে হাতের এক ঘুষিতে সিফাতের নাক ফাটিয়ে দেয়। সিফাত মাটিতে পড়ে গেলে রোদ তার বুকের উপর উঠে পাগলের মতো তাকে মারতে থাকে। আবির আর ক্যান্টিনের অন্য ছেলেরা মিলে অনেক কষ্টে রোদকে টেনে সরিয়ে দেয়। রোদ, শান্ত হো। তুই পাগল হয়ে গেছিস। ভার্সিটিতে ঝামেলা করলে স্যাররা তোকে সাসপেন্ড করবে। ওকে আমি আজ মেরেই ফেলবো। ও আমার মেঘলার নামে বাজে কথা বলেছে, আমি ওকে ছাড়বো না। রোদের চোখ দুটো রাগে লাল হয়ে আছে। সে সেখান থেকে নিজের ব্যাগ নিয়ে হনহন করে বেরিয়ে যায়। সিফাত নাক চেপে ধরে রোদের যাওয়ার পথের দিকে চরম আক্রোশে তাকিয়ে থাকে। সে মনে মনে প্রতিজ্ঞা করে এই অপমানের চরম প্রতিশোধ সে রোদের ডাক্তার বইয়ের উপরই নেবে। রাত প্রায় 8টা বাজে। মেঘলা ক্লান্ত শরীরে বাসায় ফেরে। আজ তাকে পরপর 2টো ক্রিটিক্যাল সার্জারি করতে হয়েছে। পুরো শরীরটা ব্যথায় টনটন করছে। মেঘলা নিজের বেডরুমে ঢুকে দেখে ঘর একদম অন্ধকার। সে লাইট জ্বালাতেই চমকে ওঠে। রোদ বিছানার উপর চুপচাপ বসে আছে, তার চোখ দুটো এখনো লাল। রোদ, তুমি অন্ধকারে বসে আছো কেন? কি হয়েছে তোমার? তুমি দুপুর থেকে একবারও আমাকে ফোন করনি কেন মেঘলা? আমি তোমাকে কতবার কল করেছি, তোমার কোনো খেয়াল আছে? রোদ, আমার আজ 2টো ইমার্জেন্সি উঠেছিল, আমি সত্যি সময় পাইনি। তুমি খামোখা রাগ করছো। আমি খামোখা রাগ করছি? তুই জানো আজ ভার্সিটিতে ওই সিফাত ছেলেটা তোমার নামে কি সব জঘন্য কথা বলছিল। আমি ওকে মেরে নাক ফাটিয়ে দিয়েছি, আর তুমি বলছো আমি খামোখা রাগ করছি? হোয়াট? তুমি ভার্সিটিতে আবার মারামারি করে এসেছো রোদ? তুমি কবে বড় হবে? কবে একটু দায়িত্বশীল হবে? মানুষ তো হাসবে আমাদের নিয়ে।
আমি একজন সিনিয়র ডক্টর আর আমার বর ভার্সিটিতে বখাটেদের মতো মারামারি করে বেড়ায়। মেঘলার কথায় রোদের বুকে তীব্র একটা আঘাত লাগে। সে এক ঝটকায় বিছানা থেকে উঠে মেঘলার সামনে এসে দাঁড়ায়। মেঘলার দুই কাঁধ শক্ত করে ধরে তাকে নিজের একদম কাছে টেনে নেয়। রোদের চোখের দৃষ্টি এতই তীক্ষ্ণ যে মেঘলা কিছুটা ভয় পেয়ে যায়। আমি বাচ্চা হতে পারি মেঘলা, কিন্তু আমি কাপুরুষ নই যে আমার স্ত্রীর সম্মান নিয়ে কথা বলবে। তার গলা টিপে ধরতে আমার 1 সেকেন্ডও লাগবে না। আর তুমি আমাকে বলছো আমি তোমার স্ট্যাটাসের যোগ্য নই? আমি সেটা বলিনি রোদ, আমার লাগছে, আমাকে ছাড়ো। না, আজ আমি তোমাকে ছাড়বো না। আজ আমি তোমাকে দেখাবো এই বাচ্চা ছেলেটা তোমাকে কতটা ভালোবাসতে পারে, কতটা নিজের করে নিতে পারে। রোদ আর কোনো কথা শোনার সুযোগ না দিয়ে মেঘলার ঠোঁটে খুব বন্যভাবে নিজের ঠোঁট চেপে ধরে। রোদের শক্ত হাতের বাঁধনের কাছে এসে সম্পূর্ণ অসহায়। রোদের চুম্বনে রাগ, অভিমান আর এক তীব্র ভালোবাসার সংমিশ্রণ ছিল। সে মেঘলার ঠোঁট দুটোকে নিজের মতো করে শাসন করতে থাকে। মেঘলার মুখ থেকে সব প্রতিবাদ হারিয়ে যায়। তার ক্লান্ত শরীরটা রোদের বুকে এলিয়ে পড়ে। রোদ মেঘলার শাড়ির আঁচলটা এক ঝটকায় সরিয়ে দেয়। মেঘলার উন্মুক্ত পিঠের উপর রোদের গরম হাতের স্পর্শ লাগতেই মেঘলা কেঁপে ওঠে। রোদ প্লিজ, কেউ চলে আসবে, দরজা খোলা। কেউ আসবে না। আজ আমি তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসবো ডক্টর মেঘলা। তোমাকে প্রমাণ করে দেব যে এই রোদ শুধু তোমার একজন পিচ্চি বর নয়, তোমার জীবনের একমাত্র পুরুষ। রোদ এক হাতে মেঘলাকে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে ঘরের দরজাটা ভেতর থেকে লক করে দেয়। তারপর সে মেঘলাকে কোলে তুলে নিয়ে সোজা বিছানায় শুইয়ে দেয়। মেঘলার পরনে নেভি ব্লু শাড়িটা রোদের হাতের জাদুতে খুব সহজেই শরীর থেকে খসে পড়ে। মেঘলার ফর্সা এবং আকর্ষণীয় শরীরটা শুধু একটা স্লিভলেস ব্লাউজ আর পেটিকোটের আবরণে ঢাকা। রোদ মেঘলার ওপর ঝুঁকে পড়ে তার ঘাড়ে এবং গলার খাঁজে গভীর চুমু খেতে শুরু করে। রোদের ঠোঁটের উষ্ণতায় মেঘলার সারা দিনের সব ক্লান্তি এক অদ্ভুত সুখে পরিণত হয়। সে নিজের 2 হাত দিয়ে রোদের এলোমেলো চুলগুলো খামছে ধরে। রোদ, আমার খুব কষ্ট হচ্ছে। আমার গম্ভীর বউ, আমাকে আজ একটু ভালোবাসতে দাও। তোমার সব ক্লান্তি, সব কষ্ট আমি আজ শুষে নেব। রোদ মেঘলার ব্লাউজের হুকগুলো একে একে খুলে দেয়। মেঘলার উন্মুক্ত বুকে রোদ নিজের মুখ গুজে দেয়। তার চরম আদরে মেঘলার শরীর ধনুকের মতো বেঁকে যায়। মেঘলা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে রোদের টি শার্ট টেনে খুলে ফেলে রোদের চওড়া বুকে নিজের নখ দিয়ে ভালোবাসার দাগ কেটে দেয়। রোদ মেঘলার শরীরের প্রতিটি ইঞ্চিতে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে থাকে। ঘরের নিস্তব্ধতা ভেঙে শুধু তাদের দুজনের ভারী নিঃশ্বাস আর ভালোবাসার শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। রোদের এই উন্মাদনার কাছে মেঘলার সব গাম্ভীর্য, সব সিনিয়রিটি হার মেনে যায়। সে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেয় তার এই একগুঁয়ে আর পাগল প্রেমিক বরের কাছে। দীর্ঘক্ষণ চলার পর এই চরম রোমান্টিক এবং আবেগময় মিলনের শেষে মেঘলা ক্লান্ত হয়ে রোদের বুকের ওপর মাথা রাখে। রোদ পরম মমতায় মেঘলার ঘামে ভেজা চুলগুলো সরিয়ে দিয়ে তার কপালে একটি দীর্ঘ চুমু খায়। মেঘলার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। রোদ নিজের আঙ্গুল দিয়ে সেই জল মুছে দেয়। কাঁদছো কেন মেঘলা? আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? না পাগল, এটা কষ্টের জল নয়। আমি সত্যিই খুব লাকি যে তোমার মতো একজন আমাকে এত পাগলের মতো ভালোবাসে। আমি তোমাকে অনেক ভালোবাসি রোদ, অনেক বেশি। আমিও তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমার ডাক্তার বউ। এবার ঘুমাও, কাল সকালে আবার তোমার হাসপাতাল আছে। আর হ্যাঁ, কাল থেকে আর আমাকে বাচ্চা বলবে না, ঠিক আছে? মেঘলা হাসি মুখে রোদের বুকে আরো গভীর ভাবে মুখ লুকিয়ে ফেলে। বাইরে রাতের অন্ধকার আরো গভীর হয়, কিন্তু তাদের দুজনের পৃথিবীর এই ছোট্ট ঘরটিতে শুধু ভালোবাসা আর এক তীব্র নির্ভরতার আরো জ্বলজ্বল করতে থাকে। সকালের স্নিগ্ধ রোদ জানালার ভারী পর্দা ভেদ করে বিছানায় বসে পড়েছে। কাল রাতের বন্য এবং সীমাহীন ভালোবাসার পর মেঘলার শরীর এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। তার ফর্সা অনাবৃত পিঠের ওপর রোদের একটা শক্ত হাত পরম মমতায় রাখা। রোদ অনেকক্ষণ আগে জেগে উঠেছে। সে মুগ্ধ দৃষ্টিতে তার বুকের ওপর লেপ্টে থাকা মেঘলার ক্লান্ত কিন্তু প্রশান্ত মুখের দিকে তাকিয়ে আছে। মেঘলার খোলা চুলগুলো রোদের বুকের ওপর ছড়িয়ে আছে। রোদ আর নিজেকে সামলাতে পারে না। সে খুব সন্তর পরে মেঘলার থুতনি ধরে মুখটা সামান্য ওপরে তুলে তার নরম ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। মেঘলার ঘুমন্ত ঠোঁটজোড়া সামান্য ফাঁকা হয়ে আছে, আর তার প্রতিটি নিঃশ্বাস রোদের মুখে আছড়ে পড়ছে। রোদ, আমাকে একটু ঘুমাতে দাও। সারা রাত তো আমাকে একটু ঘুমাতে দাওনি। আমার পুরো শরীর ব্যথা করছে। আমার গম্ভীর বউটার আদর তো আমার কখনো শেষ হবে না। চোখ খোলো মেঘলা, সকাল হয়ে গেছে।
আজ থেকে আমাকে আর কখনো বাচ্চা বলবে না, মনে থাকে যেন। কাল রাতে কিন্তু তুমি এই বাচ্চার কাছে বারবার হার মেনেছো। মেঘলা চোখ না খুলেই রোদের বুকের উপর আরো শক্ত করে লেপ্টে যায়। তার ফর্সা গাল দুটো লজ্জায় লাল হয়ে ওঠে। রোদ হালকা হেসে মেঘলার ঘাড়ে এবং গলার খাঁজে ছোট ছোট অসংখ্য চুমু খেতে শুরু করে। তার উষ্ণ ঠোঁটের স্পর্শে মেঘলার সারা শরীরে একটা কাঁপুনি দিয়ে ওঠে। সে চোখ খুলতে বাধ্য হয়। রোদের গভীর এবং নেশাধরা চোখের দিকে তাকিয়ে মেঘলার সব ক্লান্তি নিমেষেই উধাও হয়ে যায়। রোদ মেঘলার শরীরের উপর নিজের ভর ছেড়ে দেয়। তার ঠোঁট আবার মেঘলার ঠোঁটকে আক্রমণ করে, তবে এবার অনেক বেশি আবেগময় ভাবে। মেঘলাও রোদের চুলে হাত ঢুকিয়ে দিয়ে এই আদরে সমানভাবে সাড়া দেয়। দীর্ঘ একটা চুমুর পর রোদ যখন মেঘলার ঠোঁট মুক্ত করে তখন দুজনেই হাঁপাচ্ছে। তুমি একটা আস্ত পাগল রোদ, আমাকে এখন উঠতে হবে। আজ হসপিটালের অনেকগুলো রাউন্ড আছে। আজ আমি তোমাকে হাসপাতালে ড্রপ করে দিয়ে আসবো। আর শোনো, ওই আরমান ব্যাটার সাথে আমি তোমাকে হাসতে দেখেছি। ওর থেকে 100 হাত দূরে থাকবে। আমি কিন্তু ওকে একদম সহ্য করতে পারি না। রোদ, ডক্টর আরমান আমার কলিগ, তার সাথে কাজের প্রয়োজনে কথা বলতেই হয়। তুমি এসব নিয়ে খামোখা সন্দেহ করো না। আমি শুধু তোমার, এটা তুমি কবে বুঝবে? মেঘলা লজ্জায় মুখ লুকিয়ে দ্রুত বিছানা থেকে নেমে বাথরুমের দিকে চলে যায়। রোদ বিছানায় বসে মেঘলার যাওয়ার পথের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। বেশ কিছুক্ষণ পর মেঘলা একটা হালকা গোলাপি রঙের শাড়ি পরে রেডি হয়ে নিচে ডাইনিং স্পেসে আসে। রহমান সাহেব চা খাচ্ছেন আর মিসেস হালিমা টেবিলে নাস্তা সাজাচ্ছেন। নিপা আর তানভীর নিজেদের মধ্যে হাসাহাসি করছে। কি ব্যাপার মেঘলা, আজ তোমার চোখ মুখ এত ফোলা কেন? রাতে কি ঘুম হয়নি একদমই নাকি? রোদ তো দেখছি তোমাকে হাসপাতালে ডিউটি করার মতো বাড়িতেও ফুল টাইম ডিউটিতে রেখে দিয়েছে। নিপা, তুমি কিন্তু বেশি কথা বলছো। নতুন বিয়ে হয়েছে ওদের, একটু তো এমন হবেই। মেঘলা, তুমি বসো। ভাবি, আসলে কাল রাতে মাথাটা খুব ব্যথা করছিল, তাই ঘুমটা ঠিক মতো হয়নি। রোদ কোথায়? ও কি খাবে না? বৌমা, তুমি খেয়ে নাও। রোদ তো একটু আগেই বললো রেডি হয়ে আসছে। ছেলেটা আজকাল তোমার জন্য খুব চিন্তায় থাকে। ঠিক এমন সময় সিঁড়ি দিয়ে নামতে নামতে রোদ কথা বলে ওঠে। তার পরনে একটা কালো শার্ট আর জিন্স। কালো শার্ট রোদকে অসম্ভব সুন্দর লাগছে। মেঘলা এক পলক রোদের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ভাবি, আমার বউয়ের দিকে নজর দেবে না বলে দিলাম। ও আমার রানী। ওকে আমি সারা রাত জাগিয়ে রাখি নাকি ঘুম পাড়িয়ে রাখি, সেটা সম্পূর্ণ আমার আর ওর ব্যক্তিগত ব্যাপার, তাই না মেঘলা? রোদ, তুমি চুপ করে বসবে? বড়দের সামনে এসব কি কথা? আমি না খালাও, খাবার দাও, আমি উঠছি, আমার দেরি হয়ে যাচ্ছে। মেঘলা দ্রুত খাওয়া শেষ করে উঠে পড়ে। রোদ তাড়াতাড়ি দুটুকরো রুটি মুখে দিয়ে মেঘলার সাথে বেরিয়ে আসে। রতন আজ গাড়ি চালাচ্ছে না। রোদ নিজেই ড্রাইভিং সিটে বসে। পুরো রাস্তা রোদ মেঘলার এক হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখে। হাসপাতালের গেটে পৌঁছতেই মেঘলা রোদকে বিদায় জানায়। সাবধানে যাবে রোদ, আর ভার্সিটিতে গিয়ে কারোর সাথে কোনো ঝামেলা করবে না প্লিজ। কালকের ঘটনা নিয়ে আমি এখনো আতঙ্কে আছি। তুমি চিন্তা করো না, আমি একদম শান্ত থাকবো। তুমি দুপুরে ঠিক মতো খেয়ে নেবে। লাভ ইউ। লাভ ইউ টু। রোদ গাড়ি ঘুরিয়ে ভার্সিটির দিকে চলে যায়। মেঘলা ভেতরে ঢুকতেই ডক্টর সুমাইয়া আর নার্স রিনা তার দিকে এগিয়ে আসে। সুমাইয়ার মুখে একটা বিরক্তির ছাপ। মেঘলা, তুই এসেছিস? বাঁচালি। ওই ডক্টর আরমান সকাল থেকে তোর খোঁজ করছে। লোকটার মতলব আমার একদম ভালো লাগে না। তুই বিবাহিত জানার পরও ও তোর পিছনে কেন ঘুরঘুর করে বলতো? ম্যাম, ডক্টর আরমান আপনার কেবিনে একটা কফির মগ আর কিছু ফুল রেখে গেছেন। আমি মানা করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। এই লোকটার সমস্যা কি সুমাইয়া? আমি ওকে কতবার ইগনোর করেছি, তাও ও বোঝে না। জামান স্যারকে এবার একটা কমপ্লেন করতেই হবে। তুই চল আমার সাথে। মেঘলার আগে গজগজ করতে করতে নিজের কেবিনের দিকে এগোয়। কেবিনে ঢুকতেই দেখে ডক্টর আরমান তার চেয়ারের উল্টো দিকের সোফায় পা তুলে বসে আছে। মেঘলাকে দেখে সে একটা কুৎসিত হাসি দেয়। গুড মর্নিং ডক্টর মেঘলা, আপনার জন্য এই অর্কিডগুলো আনিয়েছি। গোলাপি শাড়িতে আজ আপনাকে জাস্ট অপসরই লাগছে। আপনার ওই বাচ্চা বটটা কি বোঝে এই সৌন্দর্যের কদর? ডক্টর আরমান, আপনি নিজের লিমিট ক্রস করছেন। আমার কেবিনে আমার অনুমতি ছাড়া ঢোকার সাহস আপনি পেলেন কোথা থেকে? আর আপনার এই ফালতু ফুল আর কফি নিয়ে এখনই আমার কেবিন থেকে বেরিয়ে যান। মেঘলা, আপনি এত রাগছেন কেন? আমি তো জানি আপনার ওই পিচ্চি বর আপনাকে বিছানায় কোনো সুখ দিতে পারে না। আপনি একজন ম্যাচিওর নারী, আপনার একজন ম্যাচিওর পুরুষ দরকার। আমি আপনাকে সেই সম্মান আর সুখ দুটোই দিতে পারি।
আরমানের কথা শুনে মেঘলার মাথায় রক্ত উঠে যায়। সে টেবিলে রাখা আরমানের কফির মগটা এক ঝটকায় ফ্লোরে ছুঁড়ে মারে। মগটা ভেঙে চুরমার হয়ে যায় আর গরম কফি আরমানের প্যান্টে ছিটকে পড়ে। শাট আপ! আপনি একটা জানোয়ার ডক্টর আরমান। আমার স্বামী আমাকে কি সুখ দেয় বা না দেয় সেটা নিয়ে কথা বলার অধিকার আপনাকে কেউ দেয়নি। আপনি যদি এখনই এখান থেকে বেরিয়ে না যান, আমি সিকিউরিটি রাখতে বাধ্য হব আর জামান স্যারের কাছে আজই আপনার নামে অফিসিয়ালি কমপ্লেন করব। আরমান চরম অপমানে লাল হয়ে যায়। সে রাগে ফুঁসতে ফুঁসতে মেঘলার কেবিন থেকে বেরিয়ে যায়। মেঘলা ধপ করে নিজের চেয়ারে বসে পড়ে। রাগে আর অপমানে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সে নিজের স্বামীকে অনেক ভালোবাসে। রোদের মতো একজন পুরুষ তার জীবনে আছে বলে সে গর্বিত। কিন্তু এই সমাজের নোংরা মানুষগুলো তাদের বয়সের পার্থক্য নিয়ে বারবার কথা বলে, তাদের ছোট করার চেষ্টা করে। অন্যদিকে ভার্সিটিতে রোদ ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে আছে। আবির আর নুসরাত তার সাথে। সিফাত দূর থেকে রোদের দিকে বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। গতকালের মারের দাগ তার মুখে এখনো স্পষ্ট। রোদ, তুমি কিন্তু আজকাল আমাকে একদমই সময় দাও না। শুধু মেঘলা আপু আর মেঘলা আপু। আমি কি তোমার কেউ না? নুসরাত, আমি তোমাকে আগেই বলেছি, মেঘলা আমার স্ত্রী আর আমার জীবনের সব কিছু। তুমি আমার ভালো বন্ধু, কিন্তু এর বাইরে আর কোনো সম্পর্ক আমাদের মধ্যে নেই। তুমি প্লিজ আমার গায়ে এভাবে হাত দিয়ে কথা বলবে না। দোস্ত, তুই ওকে খামোখা বকছিস। ও তো জাস্ট মজা করছিল। কিন্তু ওই দেখ, সিফাত আবার ওর চামচাদের নিয়ে তোকে টার্গেট করছে মনে হচ্ছে। কালকের মার ও সহজে হজম করবে না। করতে হবে না হজম। ও যদি আজ আবার কোনো ঝামেলা করার চেষ্টা করে, আমি ওকে এবার জ্যান্ত পুঁতে ফেলবো। আমার মেঘলার নামে বাজে কথা বলার শাস্তি ও এখনো পুরোপুরি পায়নি। রোদ নুসরাতের হাত ঝটকা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ায়। সে সোজা সিফাতের দিকে হাঁটা শুরু করে। সিফাত রোদকে আসতে দেখে কিছুটা ঘাবড়ে গেলেও বন্ধুদের সামনে নিজের সম্মান বাঁচাতে বুক ফুলিয়ে দাঁড়ায়। কি রে পিচ্চি, আজ আবার মার খেতে এসেছিস নাকি? তোর ওই বুড়ি বউ তোকে আজ সাহস দিয়ে পাঠিয়েছে? রোদ কোনো কথা না বলে সোজা গিয়ে সিফাতের কলার চেপে ধরে। সিফাতের বন্ধুরা রোদকে আটকাতে গেলে আবির আর রোদের অন্য বন্ধুরা সেখানে চলে আসে। পুরো ক্যান্টিনে একটা থমথমে পরিবেশ তৈরি হয়। তুই যদি আজ মেঘলার নাম তোর ওই নোংরা মুখে নিস, আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। সিফাত, কাল তোকে ছেড়ে দিয়েছিলাম, আজ ছাড়বো না। ঠিক সেই সময় ডিপার্টমেন্টের হেড স্যার সেখানে উপস্থিত হন। স্যারকে দেখে সবাই শান্ত হয়ে যায়। স্যার রোদ আর সিফাতকে কড়া ধমক দিয়ে নিজের রুমে নিয়ে যান। রোদ জানে সে কোনো অন্যায় করেনি, কিন্তু মেঘলার সম্মানের জন্য সে যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। মেঘলার আজ ডিউটি শেষ হতে বেশ রাত হবে। সে পেশেন্টের রাউন্ড শেষ করে নিজের কেবিনে ফিরে আসে। সারাদিনের ধকলে তার শরীর খুব ক্লান্ত। সে রোদকে ফোন করে, কিন্তু রোদের ফোন বন্ধ। মেঘলার বুকের ভেতর একটা অজানা আতঙ্ক কাজ করতে শুরু করে। ঠিক তখনই মেঘলার কেবিনের দরজা চলে ডক্টর আরমান সাহেব ভেতরে ঢোকে। এবার তার মুখটা খুব ভয়ঙ্কর দেখাচ্ছে। সে ভেতর থেকে দরজাটা লক করে দেয়। আপনি আবার এখানে কি করছেন? দরজা লক করলেন কেন? বের হন এখান থেকে। আজ আমি বের হতে আসিনি মেঘলা। সকালে আপনি আমাকে অনেক অপমান করেছেন। আজ আমি আপনাকে দেখাবো আমি কি করতে পারি। আপনার ওই বাচ্চা বর তো এখন ভার্সিটিতে বসে সাসপেনশন লেটার সই করছে। আমি খবর পেয়েছি ও নাকি আবার মারামারি করেছে। আপনি মিথ্যা বলছেন। রোদ এমন কিছু করতেই পারে না। আপনি আমার কেবিন থেকে বের হন, না হলে আমি চিৎকার করব। আরমান একটা পৈশাচিক হাসি দিয়ে মেঘলার দিকে এগিয়ে আসে। সে মেঘলার হাত চেপে ধরার চেষ্টা করে। মেঘলা ভয় পেছাতে পেছাতে দেওয়ালের সাথে পিঠ ঠেকায়। ঠিক সেই মুহূর্তেই কেবিনের দরজাটা বাইরে থেকে বিকট শব্দে কেউ লাথি মেরে ভেঙে ফেলে। দরজা ভেঙে ফ্লোরে আছড়ে পড়ে আর তার সাথে সাথে কেবিনে প্রবেশ করে রোদ। রোদের চোখ দুটো রক্ত বর্ণ, চুলগুলো উস্কো খুস্কো। তাকে দেখে মনে হচ্ছে যেন সাক্ষাৎ যমদূত এসে দাঁড়িয়েছে। রোদ! মেঘলা ছুটে গিয়ে রোদের পেছনে লুকায়। রোদ মেঘলাকে নিজের এক হাত দিয়ে আড়াল করে আরমানের দিকে একটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। আরমান ভয়ে দুকদম পিছিয়ে যায়। সে বুঝতে পারেনি রোদ এত তাড়াতাড়ি এখানে চলে আসবে। তুই আমার বউয়ের কেবিনে দরজা বন্ধ করে কি করেছিলি, শুয়োরের বাচ্চা? এই ছেলে, মুখ সামলে কথা বলো। আমি এই হাসপাতালের সিনিয়র সার্জন।
তুমি এখানে এইভাবে গুন্ডামি করতে পারো না। রোদ এক লাফে সামনে এগিয়ে গিয়ে আরমানের কলার চেপে ধরে তাকে শূন্যে তুলে ফেলে। তারপর সজোরে একটা ঘুষি বসিয়ে দেয় আরমানের মুখে। আরমানের চশমা ছিটকে পড়ে যায় আর নাক দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে। রোদ আরমানকে ফ্লোরে ফেলে দিয়ে তার বুকের উপর উঠে বসে এবং পাগলের মতো লাথি আর ঘুষি মারতে থাকে। তুই আমার মেঘলাকে ছুতে এসেছিস? তোর এত বড় সাহস! আজ আমি তোকে মেরেই ফেলবো। মেঘলা ভয়ে কাঁপতে কাঁপতে রোদকে আটকানোর চেষ্টা করে। ঠিক তখন জামান স্যার আর কয়েকজন সিকিউরিটি গার্ড সেখানে ছুটে আসেন। তারা অনেক কষ্টে রোদকে আরমানের ওপর থেকে টেনে সরিয়ে নেন। আরমান তখন ফ্লোরে পড়ে কোকাচ্ছে। রোদ, এটা হাসপাতাল, তুমি এখানে এসব কি করছো? ডক্টর আরমান একজন সম্মানিত সার্জন। সম্মানিত? এই জানোয়ারটা আমার স্ত্রীর কেবিনে ঢুকে দরজা লক করে তার সাথে অসভ্যতামি করার চেষ্টা করছিল। স্যার, আপনি একে সার্জন বলছেন? আমি যদি আর 1 মিনিট দেরি করতাম তাহলে ও মেঘলার অনেক বড় ক্ষতি করে দিত। আমি এর নামে পুলিশে কমপ্লেন করব। রোদের এই দৃঢ় এবং পরিণতি কথা শুনে জামান স্যার চমকে ওঠেন। তিনি মেঘলার দিকে তাকান। মেঘলা কাঁদতে কাঁদতে জামান স্যারকে সকালের ঘটনা এবং একটু আগের ঘটনা খুলে বলে। জামান স্যারের মুখ রাগে শক্ত হয়ে যায়। তিনি সাথে সাথে আরমানকে সাসপেন্ড করার নির্দেশ দেন এবং সিকিউরিটি গার্ডদের বলেন আরমানকে হাসপাতাল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। রোদ, আমি সত্যিই লজ্জিত। আমি বুঝতে পারিনি আরমান এত নিচ হতে পারে। তুমি একদম ঠিক কাজ করেছো। মেঘলা, তুমি রোদের সাথে বাসায় যাও। আগামী 2 দিন তোমার ছুটি। রোদ মেঘলাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে হাসপাতাল থেকে বাইরে নিয়ে আসে। মেঘলা তখনও ফুপিয়ে কাঁদছে। রোদ মেঘলাকে নিজের গাড়িতে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে। সারা রাস্তা দুজনের মধ্যে কোনো কথা হয় না। রোদ মেঘলার হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখে। তার হাতের স্পর্শে মেঘলা একটা চরম নির্ভরতা খুঁজে পায়। বাসায় ফিরে তারা সোজা নিজেদের বেডরুমে চলে আসে। রোদ ঘরের দরজা লক করে দিয়ে মেঘলার দিকে ঘোরে। মেঘলা ছুটে গিয়ে রোদের বুকে ঝাঁপিয়ে পড়ে। সে নিজের 2 হাত দিয়ে রোদের শার্ট খামছে ধরে ডুকরে কেঁদে ওঠে। রোদ, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক ভুল বুঝেছি। আমি ভেবেছিলাম তুমি শুধু একটা ইম্যাচিউর বাচ্চা ছেলে, কিন্তু আজ তুমি আমাকে যেভাবে বাঁচিয়েছো, যেভাবে আমার সম্মান রক্ষা করেছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। রোদ, ইস, একদম কাঁদবে না মেঘলা। তুমি আমার স্ত্রী, আমার রানী। তোমার সম্মানে কেউ আঘাত করবে আর আমি সেটা বসে বসে দেখব, এটা তুমি ভাবলে কি করে? আমি বাচ্চা হতে পারি, কিন্তু তোমাকে রক্ষা করার জন্য আমি পৃথিবীর যে কোনো শক্তির সাথে লড়তে পারি। রোদ মেঘলার চোখের জল মুছিয়ে দিয়ে মেঘলার কপালে একটা দীর্ঘ এবং পবিত্র চুমু খায়। রোদের এই পরম আদরে মেঘলার বুকের ভেতরের সব ভয়, সব আতঙ্ক নিমেষেই উধাও হয়ে যায়। সে আজ রোদের মধ্যে এক চরম পুরুষাকার দেখতে পাচ্ছে। মেঘলা নিজের 2 হাত দিয়ে রোদের ঘাড় পেঁচিয়ে ধরে এবং নিজের ঠোঁট দুটো রোদের ঠোঁটের সাথে মিশিয়ে দেয়। এবারে চুম্বনে মেঘলার পক্ষ থেকে একটা তীব্র অধিকার বোধ এবং আত্মসমর্পণ ছিল। রোদ মেঘলার এই সারাই কিছুটা অবাক হলেও সে পরক্ষণেই মেঘলার কোমর শক্ত করে পেঁচিয়ে ধরে। সেই চুম্বনে সমানভাবে অংশগ্রহণ করে। রোদ, আমাকে আদর করো। আমাকে বোঝাও যে আমি শুধু তোমার। তুমি তো আমারই মেঘলা। আজ আমি তোমাকে আমার সবটুকু ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। রোদ মেঘলাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসায়। সে খুব ধীর হাতে মেঘলার গোলাপি শাড়ির পিনগুলো খুলতে শুরু করে। মেঘলার শরীর রোদের ছোঁয়ায় কেঁপে ওঠে। রোদ মেঘলার ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে ছোট ছোট চুমু খেতে থাকে। তার গরম নিঃশ্বাস মেঘলার উন্মুক্ত পিঠে আছড়ে পড়তেই মেঘলার মুখ থেকে একটা মিষ্টি গোঙানি বেরিয়ে আসে। শাড়িটা মেঘলার শরীর থেকে খসে মেঝেতে লুটিয়ে পড়ে। রোদ মেঘলার চোখের দিকে তাকিয়ে তার ব্লাউজের হুকগুলো একে একে খুলে দেয়। মেঘলার উন্মুক্ত বুকে রোদ নিজের মুখ গুজে দেয়। তার চরম আদরে মেঘলার শরীর ধনুকের মতো বেঁকে যায়। রোদ, আমার খুব কষ্ট হচ্ছে। আমার গম্ভীর বউটা আজ আমার কাছে সম্পূর্ণ পরাজিত। আমি তোমাকে অনেক ভালোবাসি মেঘলা, অনেক বেশি। রোদ নিজের শার্ট আর জিন্স খুলে দূরে ছুঁড়ে ফেলে। সে মেঘলার শরীরের ওপর সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দেয়। তাদের দুজনের শরীরের এই পবিত্র আর আবেগময় মিলনে ঘরের চারপাশ যেন এক স্বর্গীয় রূপ ধারণ করে। রোদ মেঘলার শরীরের প্রতিটি ইঞ্চিতে নিজের অধিকারের চিহ্ন এঁকে দিতে থাকে। মেঘলার সব গাম্ভীর্য, সব অহংকার রোদের এই বন্য ভালোবাসার কাছে ধূলিসাৎ হয়ে যায়। সে নিজেকে সম্পূর্ণভাবে রোদের কাছে সমর্পণ করে দেয়। চরম পুলকে মেঘলার
চরম পুলকে মেঘলার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। রোদ পরম মমতায় সেই জল মুছে দিয়ে মেঘলাকে নিজের বুকের সাথে একদম আঠার মতো লাগিয়ে রাখে। সারা রাত ধরে তাদের এই ভালোবাসার কাব্য চলতে থাকে, যা তাদের সম্পর্ককে করে তোলে আরো গভীর এবং অবিচ্ছেদ্য। আজ মেঘলা বুঝতে পেরেছে রোদ তার শুধু একজন স্বামী নয়, সে তার জীবনের সবচেয়ে বড় নির্ভরতার জায়গা। তার সিনিয়র ডাক্তার সত্তার সবচেয়ে শক্তিশালী পাহারাদার। এই মেঘলা আর কতক্ষণ ঘুমাবে? ওঠো এবার। ঘড়িতে সকাল 10টা বাজে। তোমার তো আজ হাসপাতাল থেকে ছুটি, তাই বলে কি সারাদিন ঘুমিয়ে কাটাবে নাকি? রোদ, আমাকে আর ঘুমাতে দাও না একটু। কাল রাতের পর আমার শরীরে আর এক ফোঁটাও শক্তি অবশিষ্ট নেই। তুমি এত এনার্জি পাও কোথা থেকে? আমি তো ইয়াং ছেলে, আমার এনার্জি তো থাকবেই, কিন্তু তুমি তো দেখছি সত্যি বুড়ি হয়ে গেছো ডক্টর মেঘলা। এইটুকুতেই ক্লান্ত। ওঠো, আমি তোমার জন্য নিজের হাতে কফি আর স্যান্ডউইচ বানিয়ে এনেছি, বিছানায় বসে খাবে। মেঘলা চোখ পিটপিট করে তাকায়। জানালার পর্দা সরানো বাইরে সকালের উজ্জ্বল রোদ। মেঘলার ফর্সা পিঠের ওপর থেকে কম্বলটা কিছুটা সরে গেছে। রোদ একটা ট্রে হাতে বিছানার পাশে দাঁড়িয়ে আছে, তার মুখে একগাল মিষ্টি হাসি। কাল রাতের সেই ভয়ঙ্কর আর আগ্রাসী প্রেমিক রোদ এখন একদম শান্ত যত্নশীল একজন স্বামী। মেঘলা উঠে বসে নিজের এলোমেলো চুলগুলো হাত দিয়ে খোপার মতো করে বাঁধে। রোদ ট্রেটা সাইড টেবিলে রেখে মেঘলার পাশে বসে। মেঘলা আর নিজেকে সামলাতে পারে না, সে দুহাত দিয়ে রোদের গলা পেঁচিয়ে ধরে ওর বুকের ভেতর মুখ লুকায়। রোদের চওড়া বুকে মুখ ঘষতে ঘষতে মেঘলা একটা দীর্ঘশ্বাস ফেলে। রোদ পরম মমতায় মেঘলার পিঠে হাত বুলিয়ে দেয়। তুমি জানো রোদ, কাল তুমি যখন ডক্টর আরমানের হাত থেকে আমাকে বাঁচালে, আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাটায় আছি। আমি তোমাকে অনেক ছোট ভেবেছিলাম, কিন্তু তুমি আমার চেয়ে অনেক বড়, অনেক বেশি ম্যাচিওর। তুমি আমার স্ত্রী মেঘলা, তোমার গায়ে আঁচড় লাগলে তো আমার বুকেই ব্যথা লাগবে। আর ওই আরমানের কথা বাদ দাও, ওর চ্যাপ্টার ক্লোজ। তুমি এখন ফ্রেশ হয়ে নাও, আমি কফিটা জুড়িয়ে যাওয়ার আগেই তোমাকে খাইয়ে দিব। মেঘলা মুচকি হেসে বাথরুমের দিকে চলে যায়। কিছুক্ষণ পর সে একটা হালকা আকাশি রঙের সুতির শাড়ি পরে বেরিয়ে আসে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। রোদ মুগ্ধ দৃষ্টিতে তার ডাক্তার বউয়ের দিকে তাকিয়ে থাকে। মেঘলা বিছানায় বসতেই রোদ নিজের হাতে তাকে স্যান্ডউইচ খাইয়ে দেয়। কফির মগে চুমুক দিতে দিতে মেঘলার মনে হয় এর চেয়ে সুন্দর সকাল তার জীবনে আর কখনো আসেনি। খাওয়া শেষ করে দুজনে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে আজ বেশ ভিড়। রহমান সাহেব এবং মিসেস হালিমার সাথে সোফায় বসে আছেন মেঘলার বাবা শফিক সাহেব এবং মা মিসেস রাবেয়া। পাশে মেঘলার ছোট বোন মিম আর তার স্বামী সজীবও বসে আছে। মেঘলা অবাক হয়ে তাদের দিকে এগিয়ে যায়। বাবা মা, তোমরা হঠাৎ এত সকালে? আমাকে তো একবার ফোন করে জানাওনি। কাল রাতে জামান সাহেব তোর বাবাকে ফোন করে হাসপাতালে ঘটা সব কথা জানিয়েছিলেন। তুই যে কতটা বিপদে পড়েছিলি সেটা শুনে আমরা আর বাড়িতে বসে থাকতে পারিনি। সকালে সজীবকে নিয়ে সোজা চলে এসেছি। মেঘলা মা, তুই ঠিক আছিস তো? আমি তো শুনে ভয়েই কেঁপে উঠেছিলাম। রোদ বাবা, তুমি কাল যা করেছো তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তুমি আমার মেয়ের সম্মান বাঁচিয়েছো। বাবা, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। মেঘলা আমার স্ত্রী, ওর সম্মান মানে আমার সম্মান। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি মাত্র। আপনারা প্লিজ এসব নিয়ে আর ভাববেন না। মেঘলা এখন একদম ঠিক আছে। তানভীর আর নিপা ড্রয়িং রুমে চায়ে ট্রে নিয়ে প্রবেশ করে। আমিনা খালা সবার জন্য নাস্তা টেবিলে গুছিয়ে রাখছেন। মিম হাসতে হাসতে মেঘলার পাশে এসে বসে। মিম মেঘলার চেয়ে বেশ ছোট এবং খুব চঞ্চল স্বভাবের। আপু, দুলাভাই তো পুরো হিরো। আমি সজীবকে বলেছিলাম, দেখলে তো রোদ ভাইয়া আপুকে কিভাবে ভালোবাসে। আর তুমি তো একটা টিকটিকি দেখলে লাফ দিয়ে আমার ঘাড়ে ওঠো। মিম, তুমি কিন্তু সবার সামনে আমার মান ইজ্জত পাঞ্চার করে দিচ্ছ। রোদ ভাই তো ইয়াং রক্ত, ওনার তো গায়ে অনেক জোর। আমি তো বেচারা চাকরিজীবী মানুষ। সজীবের কথায় ড্রয়িং রুমের থমথমে পরিবেশটা মুহূর্তেই হাসিতে ভরে ওঠে। মিসেস হালিমা আর মিসেস রাবেয়া নিজেদের মধ্যে গল্প ছুড়ে দেন। রহমান সাহেব আর শফিক সাহেব দেশের রাজনীতি নিয়ে আলোচনায় ব্যস্ত। রোদ আর তানভীর সজীবের সাথে ব্যবসার কথা বলছে। মেঘলা একদৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে থাকে। ছেলেটা কত সহজেই সবার সাথে মিশে যায়। ঠিক এমন সময় রোদের ফোন বেজে ওঠে। স্ক্রিনে আবিরের নাম। রোদ ফোনটা ধরে একটু আড়ালে চলে যায় বারান্দার দিকে। মেঘলার চোখ রোদের দিকেই ছিল। হ্যাঁ আবির বল, সকাল সকাল কি খবর?
দোস্ত, খবর খুব খারাপ। তুই এখনই ভার্সিটিতে আয়। কালকে ওই সিফাতকে মারার জন্য ওর পলিটিক্যাল মামা হেড স্যারের ওপর প্রেশার ক্রিয়েট করেছে। স্যার তোকে 1 মাসের জন্য সাসপেন্ড করার নোটিশ রেডি করেছেন। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু স্যার কারো কথা শুনছেন না। তুই তাড়াতাড়ি আয়। কি বলছিস তুই? আমি তো কোনো দোষ করিনি। ও আমার স্ত্রীর নামে বাজে কথা বলেছিল। আচ্ছা, আমি আসছি। তুই স্যারকে বলবি আমি না আসা পর্যন্ত যেন নোটিশে সাইন না করেন। রোদ ফোনটা কেটে দিয়ে কপালে হাত দিয়ে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকে। 1 মাসের সাসপেনশন মানে ওর সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেওয়া হবে না, পুরো একটা বছর নষ্ট হয়ে যাবে। রোদ দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়াতেই দেখে মেঘলা তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। মেঘলার মুখে চিন্তার ভাঁজ। কি হয়েছে রোদ? আবির ফোন করেছিল? তোমার মুখটা এমন শুকিয়ে গেল কেন? আমাকে সত্যি কথা বলো। কিছু না মেঘলা, ভার্সিটিতে একটু কাজ আছে, অ্যাসাইনমেন্ট জমার লাস্ট ডেট আছে। আমি একটু যাব আর আসবো। তুমি সবার সাথে গল্প করো। তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো রোদ। তুমি মিথ্যা বলছো। আমি কাল রাতেই তোমার চোখে দেখেছি তুমি কিছু একটা লুকাচ্ছ। সিফাতের সাথে কাল কি হয়েছিল? রোদ বুঝতে পারে মেঘলার কাছে আর কিছু লুকানো সম্ভব নয়। সে মাথা নিচু করে মেঘলাকে পুরো ঘটনা খুলে বলে। সিফাতের সেই নোংরা কথাগুলো, রোদের ওকে মারা এবং এখন 1 মাসের সাসপেনশনের কথা শুনে মেঘলার চোখ দুটোর আগে জ্বলে ওঠে। তার স্বামী তার সম্মানের জন্য মারামারি করে আজ নিজের কেরিয়ার নষ্ট করতে বসেছে, আর সে ঘরে বসে থাকবে? অসম্ভব। মেঘলার ভেতরে সিনিয়র ডাক্তারের সেই দাপুটের সত্তাটা আবার জেগে ওঠে। তুমি একা কোথাও যাচ্ছ না রোদ। তুমি সাসপেন্স লেটার কিছুতেই অ্যাকসেপ্ট করবে না। আমি তোমার সাথে যাব। মেঘলা, তুমি কেন যাবে? এটা আমার ভার্সিটির ব্যাপার, আমি ম্যানেজ করে নেব। তুমি গেলে সবাই হাসাহাসি করবে, বলবে বউকে নিয়ে বিচার দিতে এসেছে। কেউ হাসবে না। তুমি আমার জন্য এই বিপদে পড়েছো। ডক্টর মেঘলা তার স্বামীকে একা ছাড়বে না। তুমি 10 মিনিট ওয়েট করো, আমি আসছি। মেঘলা আর কোনো কথা না শুনে সোজা ওপরে নিজেদের ঘরে চলে যায়। 10 মিনিট পর সে যখন নিচে নেমে আসে, রোদ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। মেঘলার পরনে একটা কালো রঙের খুব ফর্মাল শাড়ি, চোখে রিমলেস চশমা, হাতে একটা লেদার ব্যাগ। তাকে দেখে মনে হচ্ছে সে কোনো বড় কনফারেন্সে যাচ্ছে। একদম কড়া গম্ভীর ডক্টর মেঘলা। মেঘলা রোদকে ইশারা করে বাইরে আসতে শফিক সাহেব বা অন্য কাউকে কিছু বুঝতে না দিয়ে তারা দুজন গাড়িতে উঠে বসে। রোদ ড্রাইভিং সিটে আর মেঘলা পাশে। গাড়ি সোজা তোমার ভার্সিটিতে নাও। আর শোনো রোদ, ওখানে গিয়ে তুমি একটাও কথা বলবে না। যা বলার আমি বলবো। তুমি শুধু আমার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকবে। রোদ মেঘলার এই রূপটা দেখে কিছুটা ঘাবড়ে যায়। সে কোনো কথা না বলে গাড়ি চালাতে শুরু করে। ভার্সিটির ক্যাম্পাসে পৌঁছতেই দেখা যায় আবির আর নুসরাত গেটের সামনে দাঁড়িয়ে আছে। রোদ গাড়ি থেকে নামতেই আবির এগিয়ে আসে, কিন্তু রোদের পেছন পেছন মেঘলাকে কালো শাড়িতে এত গম্ভীর মুখে নামতে দেখে আবির আর নুসরাত দুজনেই থমকে যায়। রোদ, ভাবি আপনি? মানে ডক্টর মেঘলা? হ্যাঁ আবির, আমি তোদের স্ত্রী। তোদের হেড স্যারের রুমটা কোন দিকে? আমাকে পথ দেখাও। মেঘলার গলার স্বরে এতই আভিজাত্য আর কাঠিন্য ছিল যে আবির আর কোনো প্রশ্ন করার সাহস পায় না। সে চুপচাপ রোদ আর মেঘলাকে নিয়ে হেড স্যারের রুমের দিকে এগোয়। নুসরাতও তাদের পিছু পিছু যায়। হেড স্যারের রুমের সামনে সিফাত আর তার কয়েকজন বন্ধু দাঁড়িয়ে ছিল। সিফাতের নাকে ব্যান্ডেজ। রোদকে দেখে সে একটা তাচ্ছিল্যের হাসি দেয়, কিন্তু রোদের পাশে মেঘলাকে দেখে সে কিছুটা ভড়কে যায়। মেঘলা সিফাতের দিকে এক পলক তাকিয়েই হেড স্যারের রুমে বিনা অনুমতিতে ঢুকে পড়ে। রোদ আর আবিরও ভেতরে ঢোকে। হেড স্যার চেয়ারে বসে একটা কাগজে সাইন করছিলেন। কে আপনারা? অনুমতি ছাড়া ভেতরে ঢুকলেন কেন? রোদ, তুমি? আর ইনি কে? আমি ডক্টর মেঘলা, রোদের স্ত্রী, আর শহরের সেন্ট্রাল হসপিটালের চিফ কার্ডিয়াক সার্জন। আপনি যে সাসপেনশন লেটারটা সাইন করতে যাচ্ছেন সেটা ছিঁড়ে ফেলার জন্য আমি এসেছি। হেড স্যার মেঘলার পরিচয় এবং তার গলার জোর শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। তিনি চশমাটা ঠিক করে গলার স্বর কিছুটা নরম করেন। দেখুন ডক্টর মেঘলা, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আপনার স্বামী ক্যাম্পাসের ভেতরে একজন সিনিয়র ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করেছে। এটা একটা ক্রিমিনাল অফেন্স। আমি তাকে সাসপেন্ড করতে বাধ্য হচ্ছি। সিফাতের পরিবার থেকে অনেক চাপ আসছে। চাপটা কার পরিবারের সেটা আমার দেখার বিষয় নয় স্যার, কিন্তু আপনি কি জানার চেষ্টা করেছেন রোদ কেন তাকে মেরেছে? সিফাত নামের ওই বকেটে ছেলেটা ক্যাম্পাসে দাঁড়িয়ে রোদের স্ত্রীর নামে অর্থাৎ আমার নামে
অত্যন্ত জঘন্য এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। একজন স্বামী হিসেবে রোদ তার স্ত্রীর সম্মান রক্ষা করেছে। কিন্তু তাই বলে আইন নিজের হাতে তুলে নেওয়া তো ঠিক নয়। স্যার, আপনি আইনের কথা বলছেন? সিফাত আমার নামে যে পাবলিক হ্যারাসমেন্ট এবং ডিফেমেশন করেছে, তার জন্য আমি এখনই সাইবার ক্রাইম এবং উইমেন্স হ্যারাসমেন্ট সেলে মামলা করতে পারি। আর কাল রাতে ডক্টর জামান, যিনি এই শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন, তিনি সিফাতের এই আচরণের কথা শুনেছেন। আমি যদি একবার এসিপি রিয়াদ সাহেবকে ফোন করি, তবে আপনার ওই সিফাতকে পুলিশ ক্যাম্পাস থেকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তখন আপনার ভার্সিটির রেপুটেশনের কি হবে ভেবে দেখেছেন? মেঘলার কথাগুলো তীরের মতো গিয়ে হেড স্যারের বুকে বাঁধে। মেঘলা পকেট থেকে নিচের ফোনটা বের করে এসপি রিয়াদের নম্বর বের করে স্ক্রিনটা হেড স্যারকে দেখায়। হেড স্যারের কপালে ঘাম জমতে শুরু করে। তিনি খুব ভালো করেই জানেন ডক্টর মেঘলার কানেকশন কত দূর। ডক্টর মেঘলা, আপনি শান্ত হন। পুলিশ ডাকার কোনো প্রয়োজন নেই। আমি তো পুরো ব্যাপারটাই জানতাম না। সিফাত আমাকে বলছিল রোদ বিনা কারণে তাকে মেরেছে। তাহলে এখন আপনি সত্যিটা জানেন। সিফাতকে ডাকুন, সে রোদের কাছে এবং আমার কাছে ক্ষমা চাইবে এবং রোদের সাসপেনশন লেটার ক্যান্সেল হবে। যদি আপনি এটা না করেন, তবে আমি লিগ্যাল অ্যাকশন যেতে বাধ্য হব। হেড স্যার আর কোনো কথা না বলে পিয়নকে দিয়ে সিফাতকে ভেতরে ডাকেন। সিফাত ভেতরে আসতেই মেঘলা তার দিকে এমন একটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় যে সিফাত ভয়ে কুঁকড়ে যায়। সিফাত, তুমি ডক্টর মেঘলা এবং রোদের কাছে মিথ্যা বলার জন্য আর বাজে মন্তব্য করার জন্য ক্ষমা চাও। না হলে ডক্টর মেঘলা তোমার নামে পুলিশে কমপ্লেন করবেন, আর আমি তোমাকে এই ভার্সিটি থেকে ডিস্ট্রিক্ট করে দেব। সিফাত বুঝতে পারে তার পলিটিক্যাল মামার ক্ষমতা ডক্টর মেঘলার পাওয়ারের কাছে কিছুই না। সে মাথা নিচু করে রোদের সামনে গিয়ে দাঁড়ায়। রোদ, আমাকে মাফ করে দে। আমি আর কখনো ভাবির নামে কোনো কথা বলবো না। ডক্টর মেঘলা, আমাকে ক্ষমা করে দিন। তোমার মতো নোংরা মানসিকতার ছেলেদের কারণেই আজ সমাজের এই অবস্থা। এরপর থেকে আমার স্বামীর আশেপাশে যদি তোমাকে দেখেছি, আমি নিজের হাতে তোমার ব্যবস্থা করব। রোদ, চলো। মেঘলা ঘুরে দাঁড়ায়। হেড স্যার রোদের সাসপেনশন লেটারটা সবার সামনে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেন। রোদ অবাক বিস্ময়ে মেঘলার দিকে তাকিয়ে থাকে। তার গম্ভীর শান্ত শিষ্ট বউটা আজ তার জন্য পুরো ভার্সিটির সামনে এমন একটা তাণ্ডব চালালো যেটা রোদ স্বপ্নেও ভাবেনি। তারা রুম থেকে বেরিয়ে আসতেই আবির আর নুসরাত ছুটে আসে। ভাবি, আপনি তো জাস্ট আগুন। আমরা তো ভাবতেই পারিনি আপনি এভাবে এসে সিফাতের 12টা বাজিয়ে দেবেন। রোদ, তুই আসলেই খুব লাকি রে। হ্যাঁ রোদ, মেঘলা আপু যা করলো, এরপর এই ক্যাম্পাসে কেউ তোর দিকে চোখ তুলে তাকাতে পারবে না। নুসরাত, রোদ একা নয়, ওর পেছনে ওর স্ত্রী সব সময় ছায়ার মতো আছে। আর আমি আশা করব রোদের বন্ধুরা তাকে সব সময় সঠিক পথে থাকতে সাহায্য করবে, তাই না নুসরাত? মেঘলা খুব মিষ্টি করে হাসলেও তার কথাই একটা প্রচ্ছন্ন সতর্ক বার্তা ছিল, যা নুসরাত খুব ভালো করেই বুঝতে পারে। নুসরাত মাথা নেড়ে সম্মতি জানায়। রোদ মেঘলার হাত ধরে গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়িতে ওঠার পর রোদের আর সহ্য হয় না। সে মেঘলাকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। তুমি এটা কি করলে মেঘলা? তুমি তো আজ পুরো ক্যাম্পাসের হিরো হয়ে গেলে। আমার তো মনে হচ্ছে আমি নতুন করে আবার তোমার প্রেমে পড়ে গেছি। আমি আমার স্বামীর সম্মান রক্ষা করেছি রোদ। তুমি আমার জন্য আরমানের মতো একটা জানোয়ারের সাথে লড়তে পারো, আর আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? আমি শুধু একজন ডক্টর নই রোদ, আমি তোমার স্ত্রীও। মেঘলার কথায় রোদের চোখ ছলছল করে ওঠে। সে মেঘলার কপালে একটা দীর্ঘ চুমু খায়। তারা হাসি মুখে বাড়ির দিকে রওনা হয়। বাসায় ফিরে দেখে মেঘলার বাবা মা যাওয়ার জন্য রেডি হচ্ছেন। মেঘলা তাদের ভার্সিটির সব ঘটনা খুলে বলে। শফিক সাহেব আর রহমান সাহেব মেঘলার বুদ্ধিমত্তা আর সাহসীর খুব প্রশংসা করেন। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামে। মেঘলার বাবা মা বিদায় নেওয়ার পর মেঘলা নিজের রুমে এসে একটু রেস্ট নিচ্ছিল। ঠিক তখনই ডক্টর সুমাইয়া আর নার্স রিনা তাকে দেখতে বাসায় আসে। মেঘলা খুব খুশি হয়ে তাদের বসার ঘরে নিয়ে যায়। রোদ নিজে তাদের জন্য কফি বানিয়ে আনে। কিরে মেঘলা, তুই তো কালকের পর আর হাসপাতালের কোনো খবরই নিসনি। জানিস, জামান সাহেব ডক্টর আরমানকে চিরতরে হাসপাতাল থেকে বের করে দিয়েছেন, আর পুলিশ এসে ওকে হ্যারাসমেন্টের কেসে অ্যারেস্ট করে নিয়ে গেছে। হ্যাঁ ম্যাম, পুরো হাসপাতালে এখন শুধু ডক্টর আরমানের কুকীর্তির কথা আলোচনা হচ্ছে। আপনার পেশেন্টদের ডক্টর ফারিয়া খুব ভালোভাবে টেক কেয়ার করছেন। আপনি নিশ্চিন্তে রেস্ট নিন। শুনে খুব শান্তি পেলাম সুমাইয়া। ওই লোকটার এই শাস্তি
প্রাপ্য ছিল। রোদ না থাকলে যে কি হতো আমি ভাবতেও পারি না। তোর এই পিচ্ছি বরটা আসলেই একটা রত্ন রে। ওকে চোখে চোখে রাখিস। আচ্ছা আমরা উঠি, তোর ছুটি শেষ হলে দেখা হবে। সুমাইয়া আর রিনাকে বিদায় দিয়ে মেঘলা ঘরে ফিরে আসে। রাত প্রায় 11টা। রোদ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। মেঘলা পেছন থেকে গিয়ে রোদের কোমর জড়িয়ে ধরে নিজের মাথাটা রোদের পিঠে ঠেকায়। রোদ চমকে গিয়ে সিগারেটটা ফেলে দেয়। মেঘলা, তুমি ঘুমাওনি এখনো? তুমি আমাকে একা ফেলে এখানে দাঁড়িয়ে আছো, আমার কি ঘুম আসে? ঘরে চলো রোদ, আজ আমি তোমাকে কিছু দিতে চাই। মেঘলার গলার স্বর খুব ভারী আর নেশাতুর। রোদ ঘুরে দাঁড়িয়ে মেঘলার চোখের দিকে তাকায়। মেঘলার চোখে আজ এক অন্যরকম আগুনের ইশারা। রোদ কোনো কথা না বলে মেঘলাকে পাঁচাকোলা করে তুলে নিয়ে ঘরের ভেতর চলে আসে। সে পা দিয়ে বারান্দার কাঁচের দরজাটা আটকে দেয়। ঘরের নীল আলোয় মেঘলাকে আজ এক রহস্যময়ী অপ্সরীর মতো লাগছে। মেঘলার পরনে একটা কালো রঙের স্লিভলেস সিল্কের নাইট গাউন। রোদ মেঘলাকে বিছানায় শুইয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়ে। তুমি আমাকে কি দিতে চাও মেঘলা? আমি আজ তোমাকে আমার সবটুকু অধিকার দিতে চাই রোদ। আজ তুমি নাও, আজ আমি তোমাকে ভালোবাসবো। মেঘলা নিজের 2 হাত দিয়ে রোদের শার্টের বোতামগুলো একে একে খুলতে শুরু করে। রোদের সুঠাম পেশিবহুল বুকটা উন্মুক্ত হতেই মেঘলা সেখানে নিজের নরম ঠোঁটজোড়া ছুঁয়ে দেয়। রোদের সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে যায়। মেঘলা রোদের বুকের উপর ছোট ছোট চুমু খেতে খেতে ওপরের দিকে উঠে এবং রোদের ঠোঁট দুটো নিজের ঠোঁটের ভেতর পুড়ে নেয়। রোদের আর কোনো নিয়ন্ত্রণের দরকার পড়ে না। মেঘলাই আজ সব নিয়ন্ত্রণের লাগাম নিজের হাতে তুলে দিয়েছে। মেঘলার এই বন্য আর আগ্রাসী চুম্বনে রোদ পাগল হয়ে যায়। সে নিজের 2 হাত দিয়ে মেঘলার কোমর শক্ত করে পেঁচিয়ে ধরে। মেঘলা রোদের ঘাড়ের কাছে মুখ নিয়ে গিয়ে সেখানে আলতো করে কামড় বসিয়ে দেয়। রোদের বুক থেকে একটা অস্ফুট গোঙানি বেরিয়ে আসে। আহ মেঘলা, তুমি আমাকে শেষ করে দেবে আজ। আমি তোমাকে নতুন করে জন্ম দেব রোদ, তুমি শুধু আমাকে অনুভব করো। মেঘলা রোদের শার্টটা পুরোপুরি খুলে ফ্লোরে ফেলে দেয়। তারপর সে নিজের নাইট গাউনের ফিতাটা একটা টানে খুলে ফেলে। মেঘলার ফর্সা মসৃণ আর অনাবৃত শরীরটা রোদের চোখের সামনে উন্মোচিত হয়। রোদ মুগ্ধ দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়ে থাকে। সে আর নিজেকে আটকে রাখতে পারে না। রোদ মেঘলার শরীরের ওপর নিজেকে সঁপে দেয়। মেঘলার ঘাড়, গলা আর উন্মুক্ত বুকে রোদের উষ্ণ ঠোঁটের স্পর্শ এক নতুন উন্মাদনা তৈরি করে। মেঘলা নিজের 2 হাত দিয়ে রোদের পিঠে খামচে ধরে। তাদের দুজনের শরীরের ঘর্ষণে এক অদ্ভুত উত্তাপ ছড়িয়ে পড়ে। রোদ, আমাকে আরো কাছে নাও, আমাকে তোমার কাছে মিশিয়ে নাও। তুমি তো আমারই মেঘলা, আমার সত্তার সাথে তুমি মিশে আছো। ঘরের নিস্তব্ধতা ভেঙে শুধু তাদের ভারী নিঃশ্বাস আর ভালোবাসার শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। মেঘলার সব গাম্ভীর্য আজ রোদের এই বন্য ভালোবাসার কাছে হার মেনেছে। সে নিজেকে সম্পূর্ণভাবে রোদের কাছে সমর্পণ করে দেয়। চরম পুলকে মেঘলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। রোদ পরম মমতায় সেই জল মুছে দিয়ে মেঘলার ঠোঁটে একটা দীর্ঘ চুমু খায়। সারা রাত ধরে তাদের এই সীমাহীন ভালোবাসার কাব্য চলতে থাকে। আজ তাদের সম্পর্কটা শুধু স্বামী স্ত্রীর গণ্ডি পেরিয়ে এক আত্মার পবিত্র মিলনে পরিণত হয়েছে। মেঘলা আজ পুরোপুরিভাবে বুঝে গেছে এই পিচ্ছি বরটাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, তার বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। সকালের মিষ্টি এবং স্নিগ্ধ আলো ভারী পর্দা ভেদ করে মেঘলা আর রোদের বেডরুমে এসে পড়েছে। ছুটির আজ শেষ দিন। কাল রাতেই সেই বন্য এবং গভীর ভালোবাসার পর মেঘলা একদম নিস্তেজ হয়ে রোদের চওড়া বুকের ওপর ঘুমিয়ে আছে। রোদের একটা শক্ত হাত মেঘলার অনাবৃত কোমরে শক্ত করে পেঁচানো। রোদ অনেকক্ষণ আগে জেগেছে। তার চোখে আজ কোনো দুষ্টুমি নেই, আছে এক অদ্ভুত প্রশান্তি। নিজের স্ত্রীর এই ঘুমন্ত স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে রোদের মনে হয় পৃথিবীর সব সুখ যেন এই একটা মানুষের মাঝেই লুকিয়ে আছে। রোদ খুব আলতো করে মেঘলার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। রোদ, আমাকে একটু ঘুমাতে দাও না। এখন কয়টা বাজে? এই তো সকাল 8টা বাজে। তুমি আরো কিছুক্ষণ ঘুমাও মেঘলা, তোমার শরীর এখনো অনেক ক্লান্ত। কাল রাতে তুমি আমার উপর অনেক অত্যাচার সহ্য করেছো। না, আর ঘুমাবো না। আজ তো আমার ছুটির শেষ দিন। কাল থেকে আবার সেই হসপিটালের ডিউটি শুরু হবে। আজ সারা দিন আমি শুধু তোমার আর পরিবারের সাথে কাটাবো।
মেঘলা চোখ মেলে রোদের দিকে তাকায়। রোদের চোখে একরাশ মুগ্ধতা। মেঘলা লজ্জায় মুখ লুকিয়ে রোদের বুকে আরো গভীরভাবে লেপ্টে যায়। রোদ মেঘলার খোলা চুলে বিলি কাটতে কাটতে তার ঘাড়ের কাছে মুখ নিয়ে যায়। রোদের উষ্ণ নিঃশ্বাসে মেঘলার শরীরে আবার নতুন করে শিহরণ জাগে। রোদ মেঘলার ঘাড়ে ছোট ছোট চুমু খেতে শুরু করে। অসভ্যতামি করবে না একদম। সকালে উঠেই শুরু হয়ে গেলে আমাকে এখন ফ্রেশ হতে হবে। নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমার বউকে আমি আদর করব তাতে কার কি? আর তুমি তো কাল রাতে আমাকে পুরো পাগল করে দিয়েছিলে ডক্টর মেঘলা। আজ তো তার শাস্তি তোমাকে পেতেই হবে। রোদ এক ঝটকায় মেঘলাকে নিজের নিচে চাপা দেয়। মেঘলার প্রতিবাদ করার আগেই রোদ তার ঠোঁটে গভীর একটা চুমু বসিয়ে দেয়। মেঘলা প্রথমে একটু বাধা দেওয়ার চেষ্টা করলেও রোদের এই বন্য ভালোবাসার কাছে সে দ্রুতই হার মানে। সে নিজের 2 হাত দিয়ে রোদের পিঠ খামচে ধরে। বেশ কিছুক্ষণ পর যখন তারা আলাদা হয়, দুজনেরই শ্বাস দ্রুত চলছে। মেঘলা কোনো মতে রোদের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বাথরুমের দিকে ছুটে পালায়। রোদ হাসতে হাসতে বিছানায় শুয়ে থাকেন। প্রায় আধা ঘন্টা পর দুজনে ফ্রেশ হয়ে নিচে ডাইনিং টেবিলে আসে। রহমান সাহেব আজ বেশ হাসি খুশি। তিনি খবরের কাগজ পড়ছেন আর মিসেস হালিমাকে কি যেন বোঝাচ্ছেন। তানভীর আর নিপাও টেবিলে বসে আছে। আমিনা খালা সবার প্লেটে গরম পরোটা আর সবজি তুলে দিচ্ছেন। আসো বৌমা আসো। রোদ, তুই আজ ভার্সিটিতে যাবি না? না মা, আজ আমার কোনো ক্লাস নেই। তাছাড়া মেঘলার ছুটির আজ লাস্ট ডে। আজ আমি আমার বউয়ের সাথে সারা দিন বাসায় থাকবো। ভারত, তুই তো দেখছি আজকাল ফুল টাইম প্রেমিক হয়ে গেছিস। বাবা, আপনার ছোট ছেলের তো দেখি ভার্সিটির চেয়ে বউয়ের দিকে বেশি মন। আরে তানভীর, তুই ওকে খামোখা খাবাসিস কেন? নতুন বিয়ে করেছি। মেঘলার মতো এত ভালো একটা মেয়ে আমাদের ঘরে এসেছে। রোদের তো একটু আনন্দ হবেই। মেঘলা মা, তুমি বসো। মেঘলা হাসি মুখে রহমান সাহেবের পাশের চেয়ারে বসে। রোদ মেঘলার উল্টো দিকে বসে। নাস্তার টেবিলে একটা সুন্দর পারিবারিক আড্ডা শুরু হয়। হঠাৎ করেই রহমান সাহেবের হাত থেকে চায়ের কাপটা মেঝেতে পড়ে ভেঙে যায়। তিনি 2 হাত দিয়ে নিজের বাঁ দিকের বুকটা শক্ত করে চেপে ধরে ব্যথায় কুঁকড়ে ওঠেন। তার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। ওগো, কি হলো তোমার? এইভাবে বুক চেপে ধরে আছো কেন? কথা বলছো না কেন? বাবা, কি হচ্ছে আপনার? শ্বাস নিতে কষ্ট হচ্ছে? পুরো ডাইনিং স্পেসে একটা চরম আতঙ্কের সৃষ্টি হয়। মেঘলা 1 সেকেন্ডও দেরি না করে নিজের চেয়ার থেকে লাফ দিয়ে রহমান সাহেবের কাছে ছুটে যায়। সে দ্রুত রহমান সাহেবের পালস চেক করে। মেঘলার মুখটা চিন্তায় কালো হয়ে যায়। রোদের বাবা ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট করেছেন। রোদ, তানভীর ভাইয়া বাবাকে একদম সোজা করে মেঝেতে শুইয়ে দিন। একদম সময় নষ্ট করা যাবে না। রোদ আর তানভীর মিলে রহমান সাহেবকে মেঝেতে শুইয়ে দেয়। মেঘলা সাথে সাথে রহমান সাহেবের বুকের ওপর 2 হাত রেখে সিপিআর দেওয়া শুরু করে। মেঘলার চোখের দৃষ্টি এখন আর কোনো সাধারণ পুত্রবধূর নয়। সে এখন সেন্ট্রাল হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডক্টর মেঘলা। রোদ পাশে হাঁটু গেড়ে বসে আছে। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। মেঘলা, বাবার কি হয়েছে? বাবা ঠিক হয়ে যাবে তো? আমাকে কিছু একটা বলো মেঘলা। রোদ, একদম প্যানিক করবে না। তানভীর ভাইয়া রতনকে তাড়াতাড়ি গাড়ি বের করতে বলুন। বাবাকে এখনই হসপিটালে শিফট করতে হবে। ওনার হার্টে বড় ধরনের ব্লক আছে বলে আমার মনে হচ্ছে। মেঘলা সিপিআর চালিয়ে যেতে থাকে। রহমান সাহেবের শ্বাস কিছুটা ফিরে আসতেই রোদ আর তানভীর তাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে সোজা গাড়ির পেছনের সিটে শুইয়ে দেয়। মেঘলা রহমান সাহেবের মাথা নিচের কোলে নিয়ে বসে। রোদ ড্রাইভিং সিটে বসে পাগলের মতো গাড়ি চালাতে শুরু করে। তানভীর আর নিপা অন্য গাড়িতে মিসেস হালিমাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হয়। রোদ, আর একটু জোরে চালাও, আমাদের হাতে সময় খুব কম। ডক্টর সুমাইয়াকে আমি মেসেজ দিয়েছি, ওটি রেডি আছে। মেঘলা, তুমি বাবাকে বাঁচিয়ে নাও প্লিজ। আমি বাবাকে ছাড়া মরে যাব। আমি কখনো বাবার মুখে মুখে তর্ক করব না। তুমি শুধু বাবাকে ফিরিয়ে দাও। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। রোদ, তুমি শক্ত হও। তুমি ভেঙে পড়লে মাকে কে সামলাবে? 15 মিনিটের মধ্যে গাড়ি হাসপাতালের এমার্জেন্সির সামনে এসে থামে। ডক্টর সুমাইয়া, ডক্টর ফারিয়া এবং নার্স রিনা আগে থেকে স্ট্রেচার নিয়ে অপেক্ষা করছিল। রহমান সাহেবকে দ্রুত স্ট্রেচারে তুলে এমার্জেন্সিতে ঢোকানো হয়। মেঘলা এক মুহূর্তও দেরি না করে ডক্টরস লাউঞ্জে গিয়ে নিজের অ্যাপ্রন পরে নেয়। রোদ এমার্জেন্সির দরজার বাইরে অস্থিরভাবে পায়চারি করছে। মেঘলা,
পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। ইসিজি রিপোর্ট বলছে লেফট আর্টারিতে প্রায় 90% ব্লক। এখনই এমার্জেন্সি বাইপাস করতে হবে। আমি জানি সুমাইয়া, ওটি রেডি করো। ডক্টর জামান স্যারকে জানিয়ে দাও আমি লিড সার্জন হিসেবে কাজ করব। আমি স্ক্র্যাপ করে আসছি। মেঘলা যখন ওটির দিকে যাচ্ছিল, রোদ ছুটে এসে মেঘলার দুই হাত শক্ত করে চেপে ধরে। রোদের চোখ দুটো টকটকে লাল। মেঘলা, তুমি পারবে তো? বাবা তোমার উপর নির্ভর করছে। রোদ, উনি শুধু তোমার বাবা নন, উনি আমারও বাবা। একজন সার্জন হিসেবে আমি আমার সেরাটা দিব। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি কথা দিচ্ছি বাবাকে তোমার কাছে ফিরিয়ে আনবো। মেঘলা রোদের হাত ছেড়ে দ্রুত ওটিতে ঢুকে যায়। ওটির লাল বাতি জ্বলে ওঠে। বাইরে রোদ, তানভীর, মিসেস হালিমা আর নিপা কান্নায় ভেঙে পড়ে। খবর পেয়ে মেঘলার বাবা মা মিম আর সজীবও ছুটে আসে হাসপাতালে। মিম ছুটে গিয়ে রোদকে জড়িয়ে ধরে। রোদ ভাইয়া, তুমি কেঁদো না। আপু এই শহরের সেরা ডক্টর, আঙ্কেলের কিছু হতে দিবে না আপু। তুমি তো জানো আপুর হাত কতটা জাদুকরি। রোদ বাবা, তুমি একদম ভেঙে পড়বে না। আল্লাহর ভরসা। মেঘলার হাত দিয়ে অনেক মানুষের জীবন বাঁচে। আজ নিজের পরিবারের মানুষের জন্য ও ঠিকই লড়াই করে জিতে আসবে। দীর্ঘ 4 ঘন্টা পার হয়ে যায়। ওটির লাল বাতি তখনও জ্বলছে। রোদের বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। সে হাসপাতালের ফ্লোরে বসে 2 হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। তার শুধু মনে পড়ছে রহমান সাহেবের হাসি মুখটা। ডক্টর জামান করিডোর দিয়ে হেঁটে এসে রোদের পিঠে হাত রাখেন। রোদ, তুমি শান্ত হও। মেঘলা আমাদের হাসপাতালের গর্ব। ও ভেতরে খুব সাবধানে কাজ করেছে। সব ঠিক হয়ে যাবে। ঠিক এমন সময় ওটির লাল বাতি নিভে যায়। দরজা খুলে বেরিয়ে আসে ডক্টর মেঘলা। তার পুরো শরীর ঘামে ভেজা, চোখে মুখে চরম ক্লান্তির ছাপ, কিন্তু তার ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি। রোদ লাফ দিয়ে উঠে মেঘলার সামনে ছুটে যায়। মেঘলা, বাবা কেমন আছে? কথা বলো মেঘলা। অপারেশন সাকসেসফুল রোদ। বাবার হার্টের ব্লকটা আমরা রিমুভ করতে পেরেছি। উনি এখন আউট অফ ডেঞ্জার, তবে আগামী 24 ঘন্টা আইসিইউতে কড়া অবজারভেশনে রাখতে হবে। মেঘলার কথা শুনে পুরো পরিবারের সবার বুক থেকে একটা বিশাল পাথর নেমে যায়। মিসেস হালিমা ছুটে এসে মেঘলাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকেন। মারে, তুই আজ আমার স্বামীকে নতুন জীবন দিলি। আল্লাহ তোকে অনেক সুখে রাখুক মা। আমি তোর এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। মা, আপনি শান্ত হন। বাবা ঠিক হয়ে যাবেন। আপনারা একদম কাঁদবেন না। তানভীর ভাইয়া, আপনারা আইসিইউর সব পেপারস ওয়ার্ক কমপ্লিট করে নিন। সবাই রহমান সাহেবকে আইসিইউতে শিফট করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। রোদ একদৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা আজ শুধু তার স্ত্রী নয়, আজ সে তাদের পুরো পরিবারের রক্ষাকর্তা। রোদ মেঘলার কাছে এগিয়ে গিয়ে কোনো কথা না বলে মেঘলাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। মেঘলাও নিজের সব ক্লান্তি রোদের বুকে সঁপে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। তুমি আজ আমাকে আমার বাবা ফিরিয়ে দিয়েছো মেঘলা। আমি তোমার এই ঋণ জীবনেও শোধ করতে পারবো না। তুমি আমার বেঁচে থাকার কারণ। পাগল একটা, নিজের পরিবারের জন্য কেউ কখনো ঋণ রাখে নাকি? আমি খুব টায়ার্ড রোদ, আমাকে একটু রেস্ট নিতে হবে। আমার পা দুটো আর চলছে না। তুমি তোমার কেবিনে চলো, আমি আসছি। মেঘলা নিজের কেবিনে গিয়ে সোফায় গা এলিয়ে দেয়। সারাদিনের ধকলে তার শরীর আর চলছে না। কিছুক্ষণ পর রোদ মেঘলার কেবিনে ঢোকে। সে ভেতর থেকে কেবিনের দরজাটা লক করে দেয়। রোদের হাতে 1 গ্লাস ফ্রেশ জুস। মেঘলা, আগে এই জুসটা খেয়ে নাও। তুমি সকাল থেকে কিছুই খাওনি। তোমার নিজেরও তো প্রেশার ফল করতে পারে। মেঘলা কোনো কথা না বলে রোদের হাত থেকে জুসটা নিয়ে খেয়ে নেয়। রোদ মেঘলার পাশে বসে মেঘলার মাথাটা নিজের কাঁধের ওপর টেনে দেয়। মেঘলার চোখ দিয়ে এতক্ষণের আটকে রাখা জলটা এবার বাঁধ ভেঙে বেরিয়ে আসে। সে ফুপিয়ে কেঁদে ওঠে। রোদ, ওটিতে আমার হাত কাঁপছিল জানো। আমি এতগুলো অপারেশন করেছি জীবনে, কিন্তু আজ বাবার বুকটা কাটার সময় আমার মনে হচ্ছিল আমি পারবো না। আমার খুব ভয় করছিল রোদ, যদি বাবার কিছু হয়ে যেত। হিস, একদম কাঁদবে না আমার রানী। আমি তো জানি আমার বউটা কতটা সাহসী। তুমি পেরেছো মেঘলা, তুমি জয় করেছো। তুমি শুধু আমার বাবাকে বাঁচাওনি, তুমি আমার প্রাণ ফিরিয়ে দিয়েছো। রোদ মেঘলার চোখের জল নিজের আঙ্গুল দিয়ে মুছে দেয়। তারপর মেঘলার কপালে, চোখে এবং গালে গভীর ভালোবাসার পরশ বুলিয়ে দেয়। মেঘলার এই দুর্বল এবং অসহায় রূপটা রোদকে আরো বেশি পাগল করে তোলে। সে মেঘলার থুতনি ধরে মুখটা সামান্য উপরে তুলে মেঘলার নরম ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এই চুম্বনে কোনো বন্যতা ছিল না, ছিল এক অদ্ভুত নির্ভরতা আর গভীর কৃতজ্ঞতা।
মেঘলাও নিজের 2 হাত দিয়ে রোদের গলা পেঁচিয়ে ধরে সেই আবেগে সাড়া দেয়। তাদের ঠোঁটের এই গভীর মিলনে মেঘলার সব ভয়, সব ক্লান্তি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। মেঘলা, তুমি আজ আমাকে যা দিয়েছো তার প্রতিদানে আমি আজ তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসবো। তুমি শুধু আমাকে অনুভব করো। রোদ মেঘলাকে সোফা থেকে কোলে তুলে নিয়ে কেবিনের ভেতরে ছোট রেস্টরুমের বিছানায় শুইয়ে দেয়। মেঘলার পরনে আজ একটা হালকা নীল রঙের ফর্মাল শার্ট আর প্যান্ট। রোদ মেঘলার উপর ঝুঁকে পড়ে, তার ঘাড়ে এবং গলার ভাঁজে গভীর চুমু খেতে শুরু করে। রোদের ঠোঁটের উষ্ণতায় মেঘলার সারা শরীরে একটা তীব্র শিহরণ বয়ে যায়। মেঘলার মুখ থেকে একটা অস্ফুট গোঙানির শব্দ বেরিয়ে আসে। রোদ, এটা হসপিটাল, কেউ চলে আসবে, আমাকে ছাড়ো। কেবিনের দরজা ভেতর থেকে লক করা আছে মেঘলা, কেউ আসবে না। আমাকে আর একটু কাছে আসতে দাও, আমি আজ তোমাকে শান্তিতে ঘুমাতে দেব না। রোদ নিজের 2 হাত দিয়ে মেঘলার শার্টের বোতামগুলো একে একে খুলতে শুরু করে। মেঘলার ফর্সার কোমল শরীরটা রোদের চোখের সামনে উন্মোচিত হতেই রোদের চোখের দৃষ্টি আরো গভীর হয়ে যায়। সে মেঘলার উন্মুক্ত বুকে নিচের মুখ গুছে দেয়। রোদের চরম আদরে মেঘলার শরীর ধনুকের মতো বেঁকে যায়। সে নিজের 2 হাত দিয়ে রোদের চুলগুলো শক্ত করে খামছে ধরে। রোদ, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে আদর করো। আমার গম্ভীর ডাক্তার বউটা আজ আমার কাছে সম্পূর্ণ পরাজিত। আমি তোমাকে অনেক ভালোবাসি মেঘলা, তুমি শুধু আমার। রোদ নিজের টি শার্টটা এক টানে খুলে দূরে ছুঁড়ে ফেলে। তার সুঠাম পেশিবহুল বুকটা মেঘলার শরীরের সাথে মিশে যায়। তাদের দুজনের শরীরের ঘর্ষণে এক অদ্ভুত উত্তাপ ছড়িয়ে পড়ে। রোদ মেঘলার প্যান্টের বোতাম খুলে সেটা শরীর থেকে আলাদা করে দেয়। মেঘলা আজ পুরোপুরিভাবে রোদের এই বন্য ভালোবাসার কাছে নিজেকে সমর্পণ করে দেয়। রোদ মেঘলার শরীরের প্রতিটি ইঞ্চিতে নিজের ভালোবাসার আর অধিকারের চিহ্ন এঁকে দিতে থাকে। রোদ, আমাকে আরো কাছে নাও, আমাকে শক্ত করে ধরে রাখো। আমি তোমাকে আমার অস্তিত্বের সাথে মিশিয়ে নেব মেঘলা। কেবিনের শান্ত পরিবেশে শুধু তাদের দুজনের ভারী নিঃশ্বাস আর ভালোবাসার শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। মেঘলার সব অহংকার, সব সিনিয়রিটি আজ রোদের উন্মাদনার কাছে ধূলিসাৎ হয়ে যায়। চরম পুলকে মেঘলার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। চরম পুলকে মেঘলার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। রোদ পরম মমতায় সেই জল মুছে দিয়ে মেঘলাকে নিজের বুকের সাথে একদম আঠার মতো লাগিয়ে রাখে। সারা বিকেল ধরে তাদের এই ভালোবাসার কাব্য চলতে থাকে। মেঘলা আজ নিজের সত্তার বাইরে গিয়ে অনুভব করে এই পিচ্ছি ছেলেটা তাকে কতটা নিজের করে নিয়েছে। সন্ধ্যা নেমে আসে, মেঘলা আর রোদ নিজেদের পোশাক ঠিক করে কেবিন থেকে বেরিয়ে আসে। দুজনেই সোজা আইসিইউর সামনে যায়। রহমান সাহেবের জ্ঞান ফিরেছে। ডক্টর সুমাইয়া তাদের দেখে হাসি মুখে এগিয়ে আসে। মেঘলা, আঙ্কেল চোখ খুলেছেন, উনি সব বুঝতে পারছেন। রোদ, তুমি একবার দেখা করে আসতে পারো, তবে বেশি কথা বলাবে না। রোদ আর মেঘলা আইসিইউর ভেতরে ঢোকে। রহমান সাহেব খুব দুর্বলভাবে চোখ খুলে মেঘলার দিকে তাকান, তার চোখে পানি। মেঘলা মা আমার, তুমি আমাকে বাঁচিয়ে নিলে। বাবা, আপনি একদম কথা বলবেন না। আপনি এখন একদম ঠিক আছেন। আমি তো আপনার মেয়ে, এইটুকু তো আমার দায়িত্ব ছিল। বাবা, তোমার ছেলের বউ তোমাকে জমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। রহমান সাহেব রোদের হাতটা ধরে মেঘলার হাতের ওপর রাখেন। তার চোখে এক অসীম তৃপ্তি। রোদ আর মেঘলা আইসিইউ থেকে বেরিয়ে আসে। পরিবারের সবাই তখনও বাইরে বসা। রোদ সবার সামনে মেঘলার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখে। রোদ বাবা, আমরা আজ আসি, কাল সকালে আবার আসবো। মেঘলা মা, তুই নিজের শরীরের দিকে খেয়াল রাখিস। বাবা, আপনারা চিন্তা করবেন না, আমি মেঘলার খেয়াল রাখবো। রতন আপনাদের গাড়ি দিয়ে বাসায় পৌঁছে দেবে। মেঘলার পরিবার বিদায় নেওয়ার পর রোদ মিসেস হালিমা আর তানভীরকেও বাসায় পাঠিয়ে দেয়। আজ রাতে মেঘলার নাইট ডিউটি না থাকলেও সে রহমান সাহেবের জন্য হাসপাতাল থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রোদও তার সাথে থেকে যায়। রাত গভীর হয়। হাসপাতালের করিডোরগুলো একদম শান্ত। নার্স রিনা মাঝে মাঝে এসে রাউন্ড দিয়ে যাচ্ছে। মেঘলা নিজের কেবিনে ফিরে আসে। রোদ আগে থেকেই সেখানে বসেছিল। মেঘলা রোদের পাশে গিয়ে বসে রোদের কাঁধে মাথা রাখে। মেঘলা, তুমি অনেক ক্লান্ত, আজ রাতে আর কোনো দুষ্টামি করব না। তুমি আমার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাও। তুমি আমার সর্বোচ্চ বড় শান্তি। রোদ, আমার পিচ্চি বরটা আজ আমার জীবনের সবচেয়ে বড় হিরো হয়ে গেছে। তোমাকে ছাড়া আমি সত্যিই অসম্পূর্ণ।
রোদ হাসি মুখে মেঘলাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। মেঘলা রোদের বুকে মুখ লুকিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে। আজকের দিনটা তাদের জীবনে একটা বড় ঝড় বয়ে নিয়ে এলেও দিন শেষে তাদের ভালোবাসার বিশ্বাসকে আরো 1000 গুণ মজবুত করে দিয়ে বলে, মেঘলা জানে কালকের সকালটা তাদের জন্য এক নতুন পৃথিবীর দরজা খুলে দেবে। 1 সপ্তাহ পরের কথা, শহরের সেন্ট্রাল হাসপাতালের কেবিনে 312 নম্বর আজ উৎসব মুখর। রহমান সাহেবের শরীর এখন অনেকটাই সুস্থ। আজ তার হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার দিন। পুরো পরিবার সেখানে উপস্থিত। মেঘলা আজ নিজের ডিউটি থেকে ছুটি নিয়ে শুধু পরিবারের সাথেই সময় কাটাচ্ছে। তার পরনে একটা স্নিগ্ধ সাদা রঙের শাড়ি। রোদ রহমান সাহেবের বিছানার পাশে বসে তার জিনিসপত্র গুছিয়ে ব্যাগে রাখছে। বৌমা, তুমি আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? এদিকে এসে বসো। এই 1 সপ্তাহ তুমি আমার জন্য যা যা করছো আমি নিজের চোখে দেখেছি। তুমি আমার ঘরের লক্ষ্মী। বাবা, আপনি একদম বেশি কথা বলবেন না। ডক্টর জামান স্যার আপনাকে সম্পূর্ণ রেস্ট নিতে বলেছেন। আমি এখানে দাঁড়িয়েই ঠিক আছি। রোদ, বাবার ওষুধের ব্যাগটা সাবধানে গুছিয়েছো তো? হ্যাঁ, আমার কড়া ডাক্তার বউ, সব গুছিয়ে নিয়েছি। তুমি খামোকা টেনশন করছো। আমি থাকতে বাবার কোনো অসুবিধা হবে না। ঠিক এমন সময় ডক্টর জামান এবং ডক্টর সুমাইয়া কেবিনে প্রবেশ করেন। তাদের মুখে চওড়া হাসি। রহমান সাহেব, আপনাকে আজ বেশ ফ্রেশ লাগছে। আপনার পুত্রবধূ এই হাসপাতালের সেরা সার্জন। তার হাতে যখন আপনার বাইপাস হয়েছে তখন আপনার আর কোনো চিন্তা নেই। জি ডক্টর জামান, মেঘলা না থাকলে আজ হয়তো আমি এই পৃথিবীতেই থাকতাম না। আঙ্কেল, মেঘলা শুধু ভালো সার্জেনই নয়, ও একটা অসাধারণ মানুষ। আর রোদ, তুমিও কিন্তু এই কয়দিন যেভাবে আঙ্কেলের আর মেঘলার খেয়াল রেখেছো সেটা সত্যিই প্রশংসনীয়। থ্যাংক ইউ ডক্টর সুমাইয়া। মেঘলা আমার জান আর বাবা আমার প্রাণ। এই দুজনের জন্য আমি সব করতে পারি। রোদের কথায় সবাই হেসে ওঠে। ডক্টর জামান রিলিজ পেপারে সাইন করে রহমান সাহেবকে সাবধানে বাসায় নিয়ে যাওয়ার অনুমতি দেন। রতন আগে থেকে গাড়ি নিয়ে গেটে অপেক্ষা করছিল। তানভীর, নিপা এবং মিসেস হালিমা রহমান সাহেবকে নিয়ে একটা গাড়িতে ওঠেন। রোদ আর মেঘলা ওঠে রোদের গাড়িতে। রোদ, তোরা সাবধানে আসিস। আমি বাসায় গিয়ে তোদের জন্য আমিনাকে দিয়ে বিশেষ রান্নার ব্যবস্থা করাচ্ছি। আজ সবাই মিলে একসাথে আনন্দ করব। ঠিক আছে মা, তোমরা এগোও, আমরা আসছি। রোদ ড্রাইভ করছে। মেঘলা সিটে মাথা এলিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। 1 সপ্তাহের টানা শারীরিক আর মানসিক ধকল তার চেহারায় কিছুটা হলেও ছাপ ফেলেছে। রোদ এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে রেখে অন্য হাতটা মেঘলার দিকে বাড়িয়ে দেয়। মেঘলা হাসি মুখে রোদের হাতের ওপর নিজের হাতটা রাখে। রোদ মেঘলার হাতটা নিজের ঠোঁটের কাছে নিয়ে গিয়ে একটা গভীর চুমু খায়। মেঘলা, তুমি অনেক বেশি ক্লান্ত। বাসায় গিয়ে আজ তুমি কোনো কাজ করবে না, সোজা নিজের রুমে গিয়ে রেস্ট নেবে। আজ বাসায় অনেক মেহমান। রোদ, মা, বাবা, মিম, সজীব সবাই আসবে। আমি কিভাবে রুমে একা বসে থাকবো? আমি কাউকে কোনো আপত্তি করতে দেব না। তুমি আমার কথা শুনবে। আজ রাতের জন্য আমি একটা বিশেষ প্ল্যান করে রেখেছি। সারাদিন রেস্ট না নিলে তুমি রাতে আমার সাথে তাল মেলাতে পারবে না। ডক্টর মেঘলা। রোদের দুষ্টুমি ভরা কথা শুনে মেঘলার ফর্সা গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। সে রোদের হাতটা হালকা করে ধরে খামছে ধরে। তুমি একটা আস্ত অসভ্য ছেলে। সারাক্ষণ শুধু মাথায় ওসব দুষ্টু চিন্তা। নিজের বউকে নিয়ে দুষ্টু চিন্তা করব না তো কি অন্য কাউকে নিয়ে করব? তুমি শুধু আজ রাতের অপেক্ষা করো। গাড়ি এসে মেঘলাদের বাড়ির সামনে থামে। ড্রয়িং রুমে আজ চাঁদের হাট বসেছে। মেঘলার বাবা শফিক সাহেব এবং মা মিসেস রাবেয়া আগে থেকেই উপস্থিত। মেয়ে আর সজীবও চলে এসেছে। রহমান সাহেবকে সোফায় বসানো হলে সবাই তাকে ঘিরে ধরে। বেশে, আপনাকে সুস্থ দেখে আমার বুকে পানি এলো। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। বে সাহেব, আপনার মেয়ে যে জাদু জানে সেটা তো আমার জানা ছিল না। ও আমাকে আখরি গর্তই যমরাজের হাত থেকে বেরিয়ে এনেছে। মেঘলা মা, তুই নিজের শরীরের এই কি হাল করেছিস? চোখে নিচে কালি পড়ে গেছে। আপু, তুমি তো একদম শুকিয়ে গেছো। রোদ ভাইয়া, তুমি আমার আপুকে ঠিকমতো খাওয়াচ্ছ তো? মিম, তুমি থামবে? রোদ ভাইয়া তো বেচারা মেঘলা আপুর সেবায় সারাক্ষণ লেগে আছে। তুমি খামুখা রোদ ভাইয়াকে বকছো। সজীব ঠিকই বলেছে। রোদ এই 1 সপ্তাহে অনেক পাল্টে গেছে। ও এখন আর ওই ভার্সিটির পিচ্চি ছেলেটা নেই। ও এখন অনেক দায়িত্বশীল একজন পুরুষ। একদম।
মেঘলা আর রোদের জুটিটা আমাদের পুরো পরিবারের জন্য একটা আশীর্বাদ। সবার প্রশংসায় রোদ আর মেঘলা দুজনেই কিছুটা লাজুক হাসি দেয়। মিসেস হালিমা আর আমেনা খালা মিলে ডাইনিং টেবিলে এলাহি আয়োজন করেছেন। পোলাও, রোস্ট, গরুর মাংসের রেজেলা, ইলিশ মাছ ভাজা, কি নেই সেখানে। সবাই মিলে একসাথে খেতে বসে। রোদ নিজের পেট থেকে খাবার মেখে মেঘলার মুখের সামনে ধরে। হা করো মেঘলা, তুমি গত এক সপ্তাহে ঠিক মতো কিছুই খাওনি, আজ তোমাকে আমার হাতে খেতে হবে। রোদ, সবাই দেখছে, আমি নিজে খেয়ে নিতে পারবো, তুমি নিজে খেয়ে নাও আগে। বৌমা, লজ্জা পেও না, ও খাইয়ে দিচ্ছে, তুমি খাও। ছেলেটা তোমার জন্য অনেক পাগল। মেঘলা আর কোনো আপত্তি না করে রোদের হাত থেকে খাবার খেয়ে নেয়। সবার মাঝে এক অদ্ভুত সুন্দর পারিবারিক বন্ধন তৈরি হয়। খাওয়া দাওয়া আর গল্পের পর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। মেহমানরা একে একে বিদায় নেয়। রহমান সাহেব নিজের ঘরে বিশ্রাম নিচ্ছেন। রোদ মেঘলার হাত ধরে টেনে সিঁড়ি দিয়ে উপরে নিজেদের ঘরের দিকে নিয়ে যায়। রোদ, কি করছো? এইভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? তোমাকে বলেছিলাম না আজ রাতে আমার একটি স্পেশাল প্ল্যান আছে, ঘরে চলো। রোদ ঘরের দরজা খুলে মেঘলাকে ভেতরে নিয়ে যায়। মেঘলা ভেতরে ঢুকেই অবাক হয়ে যায়। পুরো ঘরটা লাল গোলাপ আর অসংখ্য সুগন্ধি মোমবাতি দিয়ে সাজানো। বিছানার ওপর গোলাপের পাপড়ি দিয়ে একটা বড় হার্ট শেপ তৈরি করা। ঘরের ভেতরে নীল আলো আর মোমবাতির সোনালী আভা মিলে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। রোদ, এসব কি? তুমি কখন এসব করলে? তুমি যখন নিচে সবার সাথে গল্প করছিলে তখন আমি আর তানভীর ভাইয়া মিলে এইটুকু সাজিয়েছি। গত এক সপ্তাহ তুমি অনেক কষ্ট করেছো, আজ আমি আমার এই সিনিয়র ডাক্তার বউটার সব ক্লান্তি দূর করে দেব। রোদ ভেতর থেকে দরজাটা শক্ত করে লক করে দেয়। তারপর সে ধীর পায়ে মেঘলার সামনে এসে দাঁড়ায়। মেঘলার চোখে তখন আনন্দ আর ভালোবাসার জল। রোদ নিজের দুই হাত দিয়ে মেঘলার চোখের জল মুছে দেয়। তারপর সে মেঘলার কপালে একটা দীর্ঘ এবং পবিত্র চুমু খায়। তুমি কাঁদছো কেন মেঘলা? আমি কি তোমাকে কষ্ট দিলাম? না রোদ, এটা সুখের কান্না। আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন একটা সুন্দর রাত আসবে। তুমি আমাকে যতটা ভালোবাসো আমি হয়তো তার যোগ্যই না। তুমি আমার রানীর চেয়েও বেশি মেঘলা, তুমি আমার অস্তিত্ব। রোদ মেঘলার সাদা শাড়ির আঁচলটা ধরে হালকা টান দেয়। মেঘলার শরীর রোদের দিকে ঝুঁকে পড়ে। রোদ মেঘলার ঠোঁটের উপর নিজের ঠোঁট নামিয়ে আনে। এই চুম্বনে কোনো তাড়াহুড়ো নেই, আছে শুধু এক গভীর আবেগ আর অনন্ত প্রেমের প্রতিশ্রুতি। মেঘলা নিজের দুই হাত দিয়ে রোদের গলা শক্ত করে পেঁচিয়ে ধরে সেই আবেগে সাড়া দেয়। তাদের ঠোঁটের এই গভীর মিলনে সব ক্লান্তি, সব অভিমান যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। রোদ খুব ধীর হাতে মেঘলার শাড়ির পিনগুলো খুলতে শুরু করে। রোদ, তুমি আমাকে পাগল করে দেবে। আমি তো চাই তুমি আমার প্রেমে পাগল হয়ে যাও। শুধু আজ রাতের জন্য তুমি ভুলে যাও যে তুমি একজন ডাক্তার। আজ তুমি শুধু আমার মেঘলা। রোদ মেঘলার শাড়িটা শরীর থেকে আলাদা করে মেঝেতে ফেলে দেয়। মেঘলার ফর্সার কোমল শরীরটা শুধু একটা স্লিভলেস ব্লাউজ আর পেটিকোটের আবরণে ঢাকা। ঘরের মিটিমিটি আলোয় মেঘলাকে আজ এক মায়াবিনীর মতো দেখাচ্ছে। রোদ মেঘলার চোখের দিকে তাকিয়ে তার ব্লাউজের হুকগুলো একে একে খুলে দেয়। মেঘলার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করে। রোদ মেঘলার উন্মুক্ত বুকে নিজের মুখ গুজে দেয়। তার ঠোঁট আর জিভের উষ্ণ স্পর্শে মেঘলা চরম সুখে চোখ বন্ধ করে ফেলে। মেঘলার আঙ্গুলগুলো রোদের চুলের ভেতরে বিলি কাটতে থাকে। রোদ, অনেক ভালোবাসি তোমাকে, অনেক। আমি তার চেয়েও বেশি ভালোবাসি মেঘলা। তুমি শুধু আমার, শুধুই আমার। রোদ মেঘলাকে পাঁচা কোলা করে কোলে তুলে নিয়ে গোলাপের পাপড়ি বিছানো নরম বিছানায় শুইয়ে দেয়। তারপর নিজের টি শার্ট আর প্যান্ট খুলে দূরে সরে ফেলে। রোদের সুঠামার চওড়া বুকটা মেঘলার চোখের সামনে উন্মোচিত হয়। সে মেঘলার শরীরের ওপর সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দেয়। মেঘলার ঘাড়, গলা আর উন্মুক্ত বুকে রোদের উষ্ণ ঠোঁটের স্পর্শ এক নতুন উন্মাদনা তৈরি করে। মেঘলা নিজের দুই হাত দিয়ে রোদের পিঠে খামচে ধরে। রোদ, আমাকে আরো কাছে নাও, আমাকে তোমার সাথে মিশিয়ে নাও। তুমি তো আমারই মেঘলা, আমার রক্তের সাথে তুমি মিশে আছো। রোদ মেঘলার পেটিকোটের ফিতা খুলে সেটাও শরীর থেকে আলাদা করে নেয়। মেঘলার সম্পূর্ণ অনাবৃত আর লাবণ্যময় শরীর রোদের বন্য ভালোবাসার কাছে সম্পূর্ণ সমর্পিত হয়। রোদ মেঘলার শরীরের প্রতিটি ইঞ্চিতে নিজের অধিকারের চিহ্ন এঁকে দিতে থাকে। মেঘলার মুখ থেকে বারবার মিষ্টি গোঙানির শব্দ বেরিয়ে আসে। তাদের দুজনের শরীরের এই পবিত্র আর আবেগময় মিলনে ঘরের চারপাশ যেন এক স্বর্গীয় রূপ ধারণ করে। বাইরের পৃথিবীর সব কোলাহল থেকে অনেক দূরে শুধু তারা দুজন একে অপরের মাঝে হারিয়ে যায়। রোদ, আমি আর পারছি না। আমি তোমাকে আজকের এই রাতটা সারা জীবন মনে রাখার মতো করে দেব মেঘলা।
চরম পুলকে মেঘলার শরীর ধনুকের মতো বেঁকে যায়। সে রোদের বুকে নিচের মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে। রোদ পরম মমতায় মেঘলাকে নিচের বুকের সাথে একদম আঠার মতো লাগিয়ে রাখে। তাদের ভারী নিঃশ্বাসের শব্দ আর মোমবাতির স্নিগ্ধ আলো মিলে এক চরম রোমান্টিক আবহ তৈরি করে। সারা রাত ধরে তাদের এই ভালোবাসার কাব্য চলতে থাকে। রোদ প্রমাণ করে দেয় বয়সে ছোট হলেও ভালোবাসায় সে মেঘলার চেয়ে অনেক বড় একজন পুরুষ। পরদিন সকালে এক স্নিগ্ধ আবহাওয়া, জানালার পর্দা সরানো, সকালের মিষ্টি রোদ এসে পড়েছে মেঘলার মুখের ওপর। সে চোখ খুলে দেখে রোদ তার পাশেই গভীর ঘুমে আচ্ছন্ন। কাল রাতের উন্মাদনার কথা মনে পড়তেই মেঘলার মুখে একটা লাজুক হাসি ফুটে ওঠে। মেঘলার শরীরে একটা চাদর জড়ানো। সে খুব সাবধানে বিছানা থেকে উঠে রোদের দিকে তাকায়। ছেলেটার নিষ্পাপ মুখটা দেখলে মনেই হয় না কাল রাতে সে কতটা ভয়ঙ্কর আর আগ্রাসী প্রেমিক ছিল। মেঘলা রোদের কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর রোদ ঘুম থেকে উঠে চোখ কচলে দেখে মেঘলা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরছে। মেঘলার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। রোদ বিছানা থেকে উঠে পেছন থেকে গিয়ে মেঘলার কোমর জড়িয়ে ধরে নিজের থুতনিটা মেঘলার কাঁধে রাখে। গুড মর্নিং আমার সিনিয়র ডাক্তার বউ, কাল রাতের ঘুম কেমন হলো? গুড মর্নিং আমার পিচ্চি ডেঞ্জারাস বর। ঘুমাবো কখন? তুমি তো সারা রাত আমাকে ঘুমাতে দাওনি। এখন ছাড়ো, আমাকে রেডি হতে হবে। আজ আমাকে হসপিটালে যেতে হবে। আজ আমি তোমাকে হাসপাতালে ড্রপ করে দিয়ে আসবো। আর শোনো, আমার ফাইনাল এক্সাম শেষ হলে আমরা একটা লম্বা ট্যুরে যাব। শুধু তুমি আর আমি, কোনো হাসপাতাল না, কোনো পেশেন্ট না। আচ্ছা বাবা, তাই হবে। তুমি আগে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াও, তারপর তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। রোদ মেঘলার ঘাড়ে একটা গাঢ় চুমু খেয়ে তাকে ছেড়ে দেয়। মেঘলা হাসি মুখে নিজের চুল মুছতে শুরু করে। সব বাধা, সব মান অভিমান আর সমাজের ভ্রুকুটি পেরিয়ে তাদের এই অসম বয়সের সম্পর্কটা আজ সবচেয়ে সুন্দর আর মধুর একটা পরিণতি পেয়েছে। মেঘলা আজ পুরোপুরিভাবে বিশ্বাস করে ভালোবাসা কখনো বয়স দিয়ে মাপা যায় না। রোদ শুধু তার পিচ্ছি বর নয়, রোদ তার জীবনের সবচেয়ে বড় শক্তি, তার সম্মান আর নির্ভরতার এক বিশাল বটবৃক্ষ। তাদের দুজনের এই সুন্দর পৃথিবীটা আগামী দিনগুলোতে আরো ভালোবাসা আর শান্তিতে ভরে উঠবে। সেই আশায় আজকের নতুন সকালটা তাদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দেয়।